সালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সেশনটা শুরু করতেছি। সো এই সেশনে আমাদের মূল টার্গেট থাকবে অনলাইন ভিত্তিক কিছু পড়াশোনা, অনলাইন জগৎ, ওয়েবসাইট, ওয়েব সার্ভিস এগুলি নিয়ে একটু চেনা জানা। বিশেষ করে আমরা আজকে মূলত সার্চ ইঞ্জিন নিয়ে দেখব, গুগল বা বিভিন্ন ধরনের, এবং আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কিভাবে আমরা কালেক্ট করব, কিভাবে সেটা কপি করব, কতটুকু করব না করব না, এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করব। রিলায়েবল সোর্স নিয়ে কত ওয়েতে আমরা সার্চ দিতে পারি, এবং আমরা গুগল সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করবো যে গুগলের ছোট ছোট কি কি ফিচার্স আছে। এবং আমরা শেষের দিকে ট্রাই করব আপনাদেরকে অনলাইনে কিভাবে সেফলি আপনি একটা ইনফরমেশন গ্যাদার করতে পারেন, কোনো প্রকার ভাইরাস, ম্যালওয়্যার বা অনলাইনে কোনো স্ক্যাম বা মিস ইনফরমেশনের ঝামেলা না পড়েন। সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে গুগল নিয়ে। তো আমি সবাইকে, সবাই আমাদের পরিচিত যে যখন কম্পিউটারটা অন করি বা মোবাইলটা অন করি তখন কোনো কিছু সার্চ দিতে চাই, তখন আমরা প্রথমে গুগল.কম লিখে সার্চ করি। এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা মূলত সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বলা হয়। সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের মূল কনসেপ্টটা হচ্ছে আপনার এখানে একটা বক্স থাকবে, এখানে আপনি অনেক কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এবং এই সার্চ গুলো ওর বেস করে আপনাকে একটা অ্যাডভান্স অ্যালগোরিদমের মাধ্যমে কিছু রেজাল্ট আপনাকে দেখাবে। তো এই সার্চের ক্যারিকেচার বা এই টেকনিক এত স্মুথ হওয়া দরকার এবং এতটাই ইন্টারেস্টিং যে আপনি যখন কোনো একটা কন্টেন্ট সার্চ করবেন বা কোনো একটা জিনিস আপনি অর্গানাইজ ওয়েতে লেখার চেষ্টা করবেন বা কোনো কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, তখন আপনার দক্ষতাটা সার্চিং এর উপর এমফাসাইজ করে। সার্চে আপনি যত বেশি দক্ষ, ততই আপনার এই মানে ইনফরমেশন কালেক্ট করা বা এটাকে আপনি তত সুন্দরভাবে বুঝাইতে পারবেন। এই জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা, মানে সার্চ ইঞ্জিন জিনিসটা আপনাকে খুব ভালো করে মানে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। শুধু গুগল আপনি এক কিওয়ার্ড লিখলেন, সার্চ দিলেন, কিছু বের হলো, আপনি মনে করেন ওটা আলটিমেট। ব্যাপারটা অনেকটা এরকম না। তো আমরা আগে গুগলের ওয়েবসাইটটা বুঝি। এটা হচ্ছে গুগলের সিম্পল একটা ওয়েবসাইট। এখানে যদি স্টুডেন্ট সংখ্যা অনেক কম, কিন্তু হয়তোবা যারা রেকর্ডিং দেখবেন তারা, তাদের জন্য সুবিধা হবে যে অ্যাকচুয়ালি জাস্ট একটা, এখানে একটা লোগো, জাস্ট একটা ওয়েব পেজ, এখানে একটা অ্যাড্রেস বার আছে, সার্চ বার যেটাকে বলা হয়, এখানে দুইটা বাটন আছে, গুগল সার্চ এবং আই এম ফিলিং লাকি। আপনি এখানে বাংলায় কনভার্ট করতে পারেন, বিভিন্ন ভাষায় কনভার্ট করতে পারেন। একটু নিচে কিছু ফুটার মেনু আছে, আর উপরে কিছু সাব মেনু আছে। এখানে একটা কলাপসেবল মেনু আছে। এখানে হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের ইনফরমেশন। তো নর্মালি যেটা হয় যে এই পেজের জিমেল এবং ইমেজ হচ্ছে বাই ডিফল্ট দুইটা লিঙ্ক থাকে। এছাড়া আদার্স লিঙ্ক গুলো এখানে দেওয়া থাকে, যেগুলো হচ্ছে ছোট ছোট টুলস, যে টুলস গুলো সাধারণত আপনি ইউজ করেন বেশিরভাগ সময়। আরো মোর ফ্রম গুগল আপনি যদি দেখেন তাহলে অনেকগুলো ছোট ছোট টুলস পাবেন, যেগুলো ফ্রি এবং কস্টিং আপনি দিয়ে দিতে হয় আর কি। তো এটা হচ্ছে ইনিশিয়াল ভিউটা। এখন আমাদের এই যে গুগলটা দেখতেছেন, এখানে দেখবেন যে প্রায় লোগো চেঞ্জ হয়, ওটাকে ডুডল বলা হয়। তো ডুডলে যখন গুগলের লোগো চেঞ্জ করে তখন কোনো না কোনো একটা ইভেন্ট থাকে আর কি, ওয়ার্ল্ড ওয়াইড ইভেন্ট। এবং এখানে একটা বক্স দেখতেছেন আপনারা, এই বক্সটার ডান দিকে দেখবেন একটা সার্চ বাই ভয়েস আছে। আমি ভয়েস সার্চ দিতে পারি। ফর এক্সাম্পল ক্লিক করলাম, আর ক্লিক করে বললাম হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার লেখাটা সার্চ করে নিয়ে আসবে সে। হ্যাঁ, তো এটা হচ্ছে ভয়েস সার্চ। আবার আরেকটা হচ্ছে ইমেজ সার্চ। ইমেজ সার্চ আমরা দেখবো সামনে। এবং এখানে হচ্ছে টেক্সট সার্চ, আপনি একটা টেক্সট লিখে সার্চ করেন, যেমন ধরেন ডিজিটাল লিটারেসি। ডিজিটাল লিটারেসি, এই কথাটা লিখলাম। এখন ডিজিটাল লিটারেসি লেখার সাথে সাথে নিচে দেখবেন একটা অনেকগুলো সাজেশন আসবে, এটাকে বলা অটো সাজেশন। এবং এই সাজেশনটা এই কারণে এইভাবে আসতেছে যে আপনি যখন যে কিওয়ার্ড গুলো লিখছেন সেটা বানানোর উপর ভিত্তি করে পুরো বাংলাদেশে, বিশেষ করে আমরা বাংলাদেশে আছি, এখানে দেখেন বাম পাশে নিচে বাংলাদেশ লেখা, তো বাংলাদেশের মধ্যে ডিজিটাল লিটারেসি লিখে সার্চ করছে। এবং এই রিলেটেড কিওয়ার্ড গুলো যে সকল ওয়েবসাইটে আছে বা এই রিলেটেড কি কি সার্চ মানুষগুলি করে, সেই সকল কিওয়ার্ড দিয়ে অল পসিবল সার্চ, সবচেয়ে বেস্ট যে সার্চগুলি সেগুলি এখানে দেখাই দিছে। তার মানে এখানে digital literacy.gov কোর্স মিনিং, ডিজিটাল লিটারেসি কি এই বাংলায় লেখা, এইভাবেও লেখা উঠছে। লিটারেসি আপনার প্যারাগ্রাফ সেন্টার, অনেকগুলো অপশন আছে এখানে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আমি যেই কিওয়ার্ড দুইটা নিছি, এইরকম আপনি সারা বাংলাদেশ ব্যাপী আরো অনেকে এইভাবে সার্চ দিচ্ছে, এবং সেগুলো হচ্ছে টপ লেভেলের অটো সাজেশন। তো যাই হোক, এখানে আমি যে কোনো একটা ক্লিক করতে পারবো। আবার ইচ্ছা করলে আমারটা এখানে ক্লিক করে গুগল সার্চ করতে পারবো, এন্টার দিতে পারবো। গুগল সার্চ করলে যেটা হবে যে একটা সার্চ
প্যানেল ওপেন হবে এবং সার্চের লিস্ট রেজাল্ট প্যানেল, এই রেজাল্ট প্যানেলে অনেক ইনফরমেশন দেখাবে, অনেক অনেক। এবং এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা একটা করে দেখবো। আরো একটা জিনিস হচ্ছে কি, আপনি ইচ্ছা করলে এই ডিজিটাল লিটারেসি লিখবেন, লিখে আপনি এই যে লেখাটা লিখলাম, লিখে আমি যদি আই এম ফিলি লাকি দিই তাহলে হবে কি, ওটা কাস্টমাইজ সার্চিং দিবে আপনাকে। এটা আমরা দেখি ব্যাপারটা কি ধরনের সার্চ দেয়, মানে আপনাকে একটা স্পেশাল ফিল করাবে। সো এটা আমি যখন ক্লিক করব তখন সে ডিজিটাল লিটারেসি সবচাইতে মানে কাছাকাছি যায় এবং সবচেয়ে বেশি ম্যাচ করে যেই ওয়েবসাইটটা বা যেই লিঙ্কটা, সেটাকে সে সরাসরি নিয়ে আসবে। এটা মানে এই না যে একটা লিস্ট দেখাবে আপনাকে। মানে আপনি হয়তো বা কিছু একটা লিখলেন, ফর এক্সাম্পল আমি এই মুহূর্তে চাচ্ছি যে ক্রিকেট, এই কথাটা লিখতে। এখন ক্রিকেট লিখে সার্চ করলে অনেক লিঙ্ক বের হবে, কিন্তু আমি যদি আই এম ফিলিং লাকি দিই, তাহলে ক্রিকেট রিলেটেড সবচাইতে ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটটা সেটাই ও গ্র্যাব করে নিয়ে আসবে। এবং এই জিনিসটা খুব কাজে লাগে অনেক সময়। আপনি বুঝতে পারবেন যে কোন ইনফরমেশনটার জন্য কোনটা বিখ্যাত। যেমন আমি যদি এখন বলি যে বিরিয়ানি, হ্যাঁ, এই বিরিয়ানি ওয়ার্ডটা লিখলাম, এখন লিখার পর আমি টাইম ফিলিং লাকি দিই, তাহলে এমন একটা ওয়েবসাইটে নিবে যে ওয়েবসাইটটা বিরিয়ানি সম্পর্কে আপনার প্রপার ইনফরমেশনটা দিচ্ছে, ওই লিঙ্কে চলে যাবে সরাসরি। তো যাই হোক, এইভাবে আপনি দুইটা বাটন এখানে কাজে লাগাতে পারেন। এছাড়া আপনি আমি যদি সার্চ করি যে কোনো একটা, ফর এক্সাম্পল ডিজিটাল লিটারেসি, এই সার্চ করলাম, আমি যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলাম, ডিজিটাল লিটারেসির ওপর অনেকগুলো ইনফরমেশন এখানে আসছে। এই যে যে প্যানেলটা দেখতেছেন, এটার রেজাল্ট প্যানেল, এখানে অনেক ধরনের টেকনিক আছে আপনি অবলম্বন করে বিভিন্ন প্রিসাইজ ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আপনি দেখবেন যে প্রথমে যে লিঙ্কটা আসে সেটা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট, আপনার রেজাল্টের কাছাকাছি যে সকল লিঙ্ক আছে বাংলাদেশের প্রেক্ষিতে সেটাই আপনাকে দেখাবে। এবং নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে তুলনামূলকভাবে কম। প্রথমে এক পেজে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই ডিজিটাল লিটারেসির সবচেয়ে ভালো ইনফরমেশন প্রোভাইড করতে পারে এমন সব লিঙ্কগুলো আপনাকে দেখা গেছে। এর মধ্যে প্রথমটা দেখতেছেন যে বিগ লিঙ্ক, এখানে অনেকগুলো ছোট ছোট সাব লিঙ্ক দিছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে সে অপটিমাইজ করে নিয়ে আসছে। এবং এখানে আপনি প্রথমটা ক্লিক করলে যে ইনফরমেশন গুলি পাবেন, এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। এই প্যানেলের এখানে দুইটা ভাগ আছে, আপনি দেখেন। একটা ভাগে আপনি দেখতেছেন যে এখানে লিঙ্ক দেখাইতেছে লিস্টে সবগুলো, এবং আরেকটা পার্টে আপনি দেখবেন যে সামারি, মানে আপনি এই সম্পর্কিত একটা শর্ট ইনফরমেটিভ সামারি পাবেন, যাতে আপনি বুঝতে পারেন কনসেপ্টটা কি। কিছু ছবি দেখাবে আপনাকে। আবার একটু নিচের দিকে দেখবেন যে পিপল আপনার এই কথার উপর ভিত্তি করে, যে আমি যে কিওয়ার্ডটা লিখলাম এটার উপর ভিত্তি করে অনেকগুলো প্রশ্ন করে। এই প্রশ্নগুলো খুব পপুলার প্রশ্ন। এখন আপনি যদি চান যে হোয়াট আর দ্য 5 টাইপস অফ ডিজিটাল লিটারেসি, এটা সম্পর্কে জানতে ক্লিক করবেন, আপনি দেখবেন যে এই ধরনের প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো কোন লিঙ্ক থেকে আসে সেই লিঙ্কটা এখানে পাবেন। তাহলে এখানে আপনি আপনি চান নাই বাট সে দিছে এরকম আরো অনেক পসিবল প্রশ্ন দিয়ে দিবেন। আরেকটু নিচে যদি আমরা আসি, সেখানে দেখবেন আরো নিচে এরকম প্রশ্নগুলি আরো ক্যাটাগরি ভাগ করে দেয়। এবং একদম নিচে দেখবেন যে এছাড়া আপনি যে সার্চটা দিছেন তার বাইরেও কিছু সার্চ আছে যেগুলো মানুষ করে। এই সার্চ গুলো এখানে দেওয়া হয়েছে, ওগুলি কিওয়ার্ড আকারে দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো সার্চের মধ্যে এইটাও ক্লিক করে নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি চাই ডিজিটাল লিটারেসি কোর্সের ব্যাপারে ক্লিক করবো, কোর্সে ক্লিক করলে সে কোর্স কোথায় আছে কিভাবে আছে সেই জিনিসটা এখানে দেখাই দিবে। হ্যাঁ, সো এখানে আপনি মোটামুটি একটা পেজে ডিজিটাল লিটারেসি সম্পর্কে কি জানবেন, কি প্রশ্ন হবে, কি কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, সব কিছু একটা সিঙ্গেল পেজ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া আপনি একটু উপরের দিকে যদি আমরা যাই, তাহলে দেখবেন ডান দিকে ডিজিটাল লিটারেসির একটা সামারাইজেশন আছে, মানে আপনি যেই সার্চটাই দেন না কেন সেটা একটা সামারি আছে। এই যে সামারিটা আছে, সামারির মধ্যে আপনি দুইটা পার্ট পাবেন, একটা হচ্ছে সামারি ইনফরমেশন দিবে, আপনি শর্ট বুঝে যাবেন যে কনসেপ্টটা কি। আরেকটা পাবেন হচ্ছে ইমেজ। তো ইমেজে ক্লিক করলে আপনি এটা রিলেটেড ইমেজ গুলো পাবেন। ওকে, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্টে যাবো, সেটা হচ্ছে একদম উপরের দিকে যে মেনু। আমরা যে সার্চ করলাম এতক্ষণ, এই সার্চের একটা ছোট্ট সাব মেনু আপনি দেখতে পাইতেছেন যে এখানে ইমেজ, নিউজ, ভিডিও, ওয়েব, এরকম আরো অনেকগুলো সাব মেনু আছে, টুলস আছে। টুলস এর ভিতরে বিভিন্ন ধরনের সময়, বিভিন্ন ধরনের রেজাল্ট, অ্যাডভান্স সার্চ আছে, আমরা এটা দেখবো। তো দেখেন, আমরা যদি এই অল দেই তাহলে ছবি, ভিডিও, নিউজ, যত রকমের লিঙ্ক আছে সব একবারে দেখাবে। কিন্তু আমি চাচ্ছি শুধু ছবি নিতে, তাহলে আমি ছবিতে ক্লিক করবো, ইমেজ। সো ইমেজে ক্লিক করলে ডিজিটাল লিটারেসি রিলেটেড যত ইমেজ আছে সব আপনি পাবেন। এবং মাঝে মধ্যে মাঝখানে একটা কিছু ব্লক পাবেন, এই ব্লকের ভিতরে আপনি যাবেন যে আপনার সার্চের সাথে যায় না, but আরেকটু ইনহ্যান্স করা যায়, এরকম এই যে ক্লাসরুম ডিজিটাল লিটারেসি, ঠিক আছে, এটা একটু ভালো যায়। আরেকটু নিচে দেখবেন ডিজিটাল লিটারেসি পোস্টার, পোস্টার একটু ভালো যায় আপনার দিকে, হয়তো আপনি এই সকল কিওয়ার্ড গুলো এখানে পাবেন। এছাড়া আপনি দেখবেন যে
উপরের দিকে কিছু আপনার ট্যাগ আছে, এগুলো হচ্ছে শর্টকাট সার্চ করার জন্য। যেমন আপনার দরকার হচ্ছে ডিজিটাল লিটারেসির ডায়াগ্রাম, ফর এক্সাম্পল ডায়াগ্রাম দরকার, আপনি ডায়াগ্রামটা ক্লিক করছেন, ডিজিটাল লিটারেসির ডায়াগ্রাম গুলি আসবে। তার দরকার হচ্ছে সামথিং মিডিয়া বা স্কিল স্কিল দরকার, স্কিল রিলেটেড যে সকল ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন বা ছবি আছে সেগুলি চলে আসবে। তাহলে আপনি মানে যে কোনো একটা দুইটা করে এখানে ফিল্টার করে করে সার্চ করতে পারেন, এগুলো হচ্ছে সার্চ ফিল্টার। আপনি সবগুলো একসাথে দেখতে পারেন, বিভিন্ন ফিল্টার ওয়ে সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, এবং আপনি কিন্তু ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে একটা এখানে ক্লিক করলাম, এটাতে আমি ক্লিক করি, হ্যাঁ এই ছবিটা ক্লিক করলে দেখবেন যে ডান দিকে আপনার কিছু ইনফরমেশন দেখাবে। এই যে ইনফরমেশনটা দেখালো ডান দিকে, এটা কিন্তু একটা ওয়েবসাইটের ইনফরমেশন। হ্যাঁ, এখানে ছবি আপলোড করা যাচ্ছে, ছবিটা রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আপনি লিঙ্কটা দেখতেছেন, ভিজিট করতে হবে, ভিজিট ক্লিক করলে আপনার অন্য একটা পেজে নিয়ে গিয়ে এই যে যে ছবিটা দেখতেছেন, কন্টেন্টটা দেখতেছেন, এই কন্টেন্টটা দেখাই দিবে যে হ্যাঁ তুমি যে ক্লিক করছো এই লিঙ্কটা হচ্ছে এইটা, ওকে এটা এখন পড়ে নাও। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আমি সেভ করে রাখতে চাই, তাহলে কি করবেন, এখানে গিয়ে সেভ করবেন, সেভ ক্লিক করবেন, সেভ হয়ে গেছে, ব্যাস। তার মানে আপনার ছবি একটা দরকার ছিল, সেভ করে রাখছেন পরবর্তীর জন্য। এখন আমি গুগলে চলে যাই, এখন আমার কাছে সেভ করা আছে। তো আমি যদি কোনো কারণে একটা সার্চ দিই, ধরেন ই লার্নিং, আমি একটা সার্চ দিলাম, সার্চ দিয়ে তারপর একটা ইমেজে গেলাম, ইমেজে গিয়ে দেখলাম অনেক কিছু। তারপরে এখানে দেখবেন যে আপনার হয়তো বা এখানে সেভ অপশন, সেভ এইখানে দেখবেন ডান দিকে সেভ অপশনে ক্লিক করবেন, আপনি এখানে দেখবেন যে আপনার কি কি আপনি সেভ করে রাখছেন। হ্যাঁ, এখানে ছবি সেভ করছেন, ছবিটা দেখি ক্লিক করে ওপেন হবে। আপনি ইচ্ছা করলে সেভ থেকে আনসেভ করে রাখতে পারেন, রিমুভ করে দিতে পারেন, রিমুভ হয়ে গেছে কালেকশন থেকে, ওকে ডান। তাহলে আপনি বিভিন্ন ছবি একটা ট্যাগ মেরে সেভ করে রাখতে পারেন এখান থেকে। এছাড়া আপনি ডিজিটাল লিটারেসি আর কি করতে পারি আমরা দেখি, যেমন আমরা যদি, তো এখানে আমরা বিভিন্ন ধরনের ইমেজ সার্চ করে পাইলাম, সেটা সেভ করা দেখলাম, এবং আমরা ক্লিক করলে ইমেজের একটা সামারি ইনফরমেশন যেখানে দেখায় সেটা আমরা বুঝলাম। এছাড়া আপনি এই ইমেজের একটু নিচের দিকে যান, আমরা এই যে ক্লিক করলাম এই ইমেজটা যে আমরা দেখতেছি, এটা নিচের দিকে আসলে এই ধরনের ইমেজের কিছু ইনফরমেশন আমরা পাবো। ধরা যাক আপনি চাচ্ছেন যে এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, এই যে গোল এই অংশটা, এবং এই ছবিটা আপনার নিতে হবে, কিন্তু এই ছবিটার কাছাকাছি আর কোনো ছবি আছে কিনা। আপনি করবেন কি, এই ছবিটার নিচের দিকে যাবেন এবং আরো দেখবেন সিমিলার পিকচার আছে, এবং আর একটু নিচে গিয়ে আপনি সি মোর, এখানে সিমিলার পিকচার, এখানে সি মোর যদি দেন, তাহলে আপনি ওই গোল টাইপেরই ই লার্নিং এর উপর সিমিলার পিকচার গুলি পেয়ে যাবেন। এইভাবে আপনি অনেক প্রিসাইজলি বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারেন। আচ্ছা, এখন আমি যদি আরেকটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল আমি ই লার্নিং লিখলাম, হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটার সম্পর্কিত কোনো বই আছে কিনা, আমি বই ক্লিক করব, আমরা বইয়ের লিঙ্কে চলে যাব। এখান থেকে বই দেখা মানে কি, এখানে আপনি বই ডাউনলোড করতে পারবেন না। মূল জিনিসটা হচ্ছে আপনি বইটা শুধু দেখতে পারবেন, এবং সেটা সবগুলো পেজ পড়তে পারবেন না। যেমন আমি গুগল বুকে যদি এই বইটা দেখতে চাই, এই বুকটা ক্লিক করলে সে আপনাকে জাস্ট বইয়ের একটা ইনফরমেশন দেখাবে, বইটা দেখতে কিরকম, কয়টা পেজ আছে, আপনি কোথায় কিনতে পারবেন, হ্যাঁ এই জিনিসগুলো আপনি জানতে পারবেন, কিন্তু বইটা কখনো পড়তে পারবেন না সহজে। এটা হচ্ছে বইয়ের একটা ইনফরমেশন। এছাড়া আপনি ইচ্ছা করলে ভিডিও দেখতে পারেন, ভিডিও লিঙ্কে ক্লিক করলে ই লার্নিং এর উপর যত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাকে এখানে দেখাই দেবে। আচ্ছা, এখানে আমরা মনে হয় একটা ইন্টারেস্টিং ব্যাপার মিস করে গেছি। আপনি দেখবেন যে একদম নিচের দিকে, সার্চের একদম নিচের দিকে গুগল লেখা আছে, যেহেতু গুগল লেখাটা একটা মাহাত্ম হচ্ছে, এটা বিশাল বড় একটা সংখ্যক ইনফরমেশন আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছে, অনেকগুলো হাজার হাজার ইনফরমেশন। সো দেখেন, আমরা এই নিচের দিকে যে লিঙ্কগুলি দেখি, ছোট 1 2 3 4, এগুলো হচ্ছে অনেকটা প্যাজিনেশন। প্যাজিনেশন মানে হচ্ছে কয়টা পেজে এই লিঙ্কগুলি দেখাইতেছে, যে এক পেজে মনে করেন 30 40টা লিঙ্ক আছে, পরের পেজে এরকম 30 40টা লিঙ্ক আছে। তো আপনি টু লিঙ্ক ক্লিক করলে এই রিলেটেড আরো ইনফরমেশন গুলো আপনি দেখতে পাবেন, হ্যাঁ, এই লিঙ্ক গুলো। আপনি যত পিছনে যাবেন তত
ওইটার থেকে দূরবর্তী ইনফরমেশন দেখতে পাবেন, মানে হচ্ছে অতটা রিলেভেন্সি কমে যাবে আস্তে আস্তে। যেমন 14 পর্যন্ত গেলাম, আরো যেতে পারবেন হাজার হাজার পর্যন্ত, কিন্তু আস্তে আস্তে ওই কিওয়ার্ড গুলি, যে ইনফরমেটিভ যে ইনফরমেশন গুলো বা কন্টেন্ট গুলো, ওগুলি কমতে থাকে। তো আমরা চেষ্টা করি 1 থেকে 5-এর মধ্যেই আর কি মূলত সব ইনফরমেশন কালেক্ট করার। ওকে। ওকে, তাহলে আমরা আবার একটা সার্চ করে দেখি ই লার্নিং এর মধ্যে। এখানে আপনি মোরে ক্লিক করলে ফিনান্সিয়াল ইনফরমেশন, ম্যাপ দেখতে পাবেন, ওয়েব দেখতে পাবেন, বিভিন্ন কনসেপ্ট আছে এখানে। আপনি জাস্ট এইটুকুর মধ্যে একটা লিঙ্ক ক্লিক করে আপনি অনেক কিছু দেখতে পাবেন। এছাড়া একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা যদি দেখি, ফর এক্সাম্পল আপনি এই যে ইনফরমেশনটা দেখতেছেন, এটার পাশে একটা ছোট্ট 3টে ডট দেখবেন প্রতিটার প্রতিটার মধ্যে। হ্যাঁ, এই 3টে ডট দেখে আপনি ক্লিক করলে আপনি ডান দিকে দেখতে পাবেন যে এটা শর্টকাট, এটা কি আছে। আপনি এখান থেকে ছোট ক্লিক করবেন, কিছুক্ষণ পর দেখতে পারবেন যে ওইটা আসলে পুরোপুরি দেখাবে না, ওই লিঙ্কটাতে যাবেন না, কিন্তু আপনি পাশে সামারিটা দেখে ফেলতে পারবেন শর্টকাটে, যে আচ্ছা এটাতে কি আছে, সার্চ রেজাল্টে কতটুকু কাছাকাছি গেছে, আমার এখানে কি কি কন্টেন্ট কন্টেন্ট থাকতে পারে, এটা সেভও করে রাখতে পারবেন আপনি। এইভাবে আপনি ওয়েবসাইটে না গিয়েও দেখতে পারবেন কিছু জিনিস। ওকে, এই হচ্ছে একটা বেসিক আইডিয়া। প্রথমত আপনি গুগল দিয়ে প্রথম প্রাথমিক পেজে কি করতে পারেন। তো আমি একটা ইমেজ নেই, এবং এই ইমেজের মধ্যে আমি ধরা যাক একটা ছবি নেই আপনার, এই ছবিটা নেই, এই ছবিটা আমি সেভ করব। তো এই ছবিটা সেভ করার জন্য আপনাকে ছবিটাকে রাইট বাটন ক্লিক করতে হবে, এবং আপনি কপি ইমেজ লিঙ্ক দিতে পারেন বা সেভ ইমেজ দিতে পারেন। তো কপি ইমেজ লিঙ্ক যদি দেন তাহলে কি হবে, একটা ট্যাব ওপেন করবেন, কন্ট্রোল V দিয়ে পেস্ট করবেন এবং দেখবেন যে ছবিটা আছে কিনা। এই যে, এটা হচ্ছে পুরো ছবিটা। আপনি ইচ্ছা করলে এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিতে পারেন। ছবি সেভ করার জন্য আপনি একটা সেভ করে দিলেন, একটা ছবি সেভ করলেন আর কি, জাস্ট নর্মাল না এটা। তো এই ছবি দিয়ে আপনি একটা সার্চ করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে গুগলে গিয়ে আপনার কাছে একটা ছবি আছে, ছবি থেকে ছবি সার্চ করবেন। তাহলে এই পেজে আপনি এই সার্চ বাই ইমেজ অপশনটা ক্লিক করবেন, আপলোড ক্লিক করবেন, আপনি ছবিটা আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেল। এবার ওই ছবির মতো করে হুবহু যতগুলো কাছাকাছি ছবি আছে সব সে এনে দিবে আপনাকে। এখন একটা জিনিস দেখেন, এই ছবি দিয়ে যে আপনি সার্চটা করলেন, আপনি সার্চ করছেন শুধু ছবি থেকে ছবি, এই জন্য যতগুলো ছবি এটার সাথে রিলেটেড কাছাকাছি যায় দেখতে, সেই ছবিগুলো এখানে আপনি লিখে নিচ্ছেন। ওকে, ভালো কথা। এখন আপনি চাচ্ছেন যে ই লার্নিং, এই লেখাটা আপনার দরকার, এই ছবি থেকে লেখা। যেমন আমি ধরা যাক আমি একটা ছবি নিয়ে আসি, একটা টেক্সট ইমেজ নিয়ে আসি, ফর এক্সাম্পল কোন একটা লেখা, ধরা যাক এইটা, এই লেখাটা নিয়ে আসি। এখন এই লেখাটা আমি সেভ করব, এটা একটা লেখা। এবং আপনি চাচ্ছেন এই লেখাটাকে সার্চ করতে, সার্চে ক্লিক করলাম, আপলোডে গেলাম, সার্চটা সিলেক্ট করলাম, এবং এই লেখার মতোই যত লেখা আছে, কোথায় কোথায় কি ধরনের লেখা আছে সব কিন্তু সে বের করে দিচ্ছে। ওকে, আচ্ছা। তো এখন আমি চাচ্ছি যে এই লেখাটা আমার টেক্সটে লাগবে, আমি এই লেখাটা লিখবো না, টেক্সটে লাগবে। তাহলে আপনি নিচে টেক্সট অপশন ক্লিক করলে এই লেখাটা টেক্সট আকারে চলে আসবে, সিলেক্ট অল টেক্সট ক্লিক করবেন, পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এই দেখেন উপরে লেখাটা এসে গেছে। এই পাশে কপি টেক্সট দিবেন, আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, আপনি এখান থেকে কন্ট্রোল V মানে পেস্ট করে দেন, তাহলে দেখবেন ওই লেখাটাই যেটা লিখছেন ওইটাই আপনি এখানে এসে গেছে। এটা খুবই হ্যান্ডি একটা কাজ। একটা ছবি থেকে আপনার লেখা কিন্তু ইজিলি আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, খুবই হ্যান্ডি একটা জিনিস। আপনি ইচ্ছা করলে এটাকে ট্রান্সলেটও করতে পারেন, আপনি ট্রান্সলেট ক্লিক করেন এবং এটা আপনি বলে দেন যে এটাতে ইংলিশে আছে, এটা আমার বাংলায় দেখ। ফর এক্সাম্পল আপনি লিখছেন যে বাংলা, এটা বাংলায় লিখছে, বাংলায় ক্লিক করলাম, এই যে বাংলাতে এখানেই লিখে দেবে বাংলায়। তাহলে আপনি ট্রান্সলেটও করতে পারতেছেন, আপনি ইচ্ছা করলে শুনতে পারেন, লিসেন। এটি ছিল সেরা সময়ের, এটি ছিল সবচেয়ে খারাপ সময়ের, এটি ছিল জ্ঞানের যুগ, এটি ছিল মূর্খতার যুগ। সো আপনি এটা শুনতে পারলেন কিছুটা। তো এইভাবে করে আপনি একটা এন্টায়ার ছবি থেকে সার্চিং করে নিয়ে আসতে পারেন অনেক ইনফরমেশন গুলো। এটা খুব হ্যান্ডি একটা কাজ, খুব ইম্পর্টেন্ট। তো আমরা আরেকটা দেখি ই লার্নিং এর উপর। ই লার্নিং নিয়ে আমি আরো ডিপ সার্চ করব। ডিপ সার্চ কিরকম, আমি ক্রুসে গেলাম এবং এইখানে আপনি দেখবেন আরো অনেকগুলো সার্চ অপশন আছে। এবং আপনি দেখেন একটা ই লার্নিং কিওয়ার্ডের উপর আপনার প্রায় কয়েক কোটির মতো রেজাল্ট আসছে। আপনি এখান থেকে গণলেই বুঝবেন যে কয়েক কোটির রেজাল্ট আসছে উইদিন 0.27 সেকেন্ড, মানে খুব ফাস্টার একটা অ্যালগোরিদম গুগল কাজ করতেছে। তার মানে এই যে অ্যালগোরিদম দিয়ে আপনাকে এত কোটি কোটি রেজাল্ট এক সময় নিয়ে আসলো, এটা তো এতগুলো রেজাল্ট আমার লাগবে না, আমার প্রিসাইজ হইতে হবে, আমি যেটা চাচ্ছি ওটা খুঁজে বের করতে হবে। তো আমি চাচ্ছি যে একটা টাইম ধরে নিতে, এনি টাইম, মানে হচ্ছে ধরেন গত 1 সপ্তাহের ভিতরে ই লার্নিং এর উপর লেখা সমস্ত ডকুমেন্ট আমি চাই।
হ্যাঁ, আমি আর একটু স্পেসিফিক করি, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ব্রেইন স্টর্মিং সেশন গেছে, ব্রেইন স্টর্মিং উইক ইন বিওবিটি। হ্যাঁ, এইটা গত 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হয়েছে। তার মানে 24 থেকে 30 তারিখ মানে এক সপ্তাহ হয়েছে। এই এক সপ্তাহের মধ্যে এই যে যে ব্রেইন স্টর্মিং উইক, এটা কিন্তু ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে, আপনার গুগলে আসছে, বিভিন্ন পত্রিকায় আসছে। এখন এইটা আমি চাচ্ছি খুঁজে বের করতে। ওকে, ব্রেইন স্টর্মিং উইক, এবং এটাকে আমি আরেকটু প্রিসাইজ করি। দেখেন, ব্রেইন স্টর্মিং উইক লিখলাম, অলরেডি কিন্তু কি হয়ে গেছে, মানে আমি জাস্ট লিখছি, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু ব্রেইন স্টর্মিং উইক আছে। আমি এনি টাইম দিই, দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্রেইন স্টর্মিং উইক কিন্তু আছে। কিন্তু বিভিন্ন জায়গায় থাকলেও কোনো সমস্যা নেই, আমার প্লেস হচ্ছে কোনটা, বাংলাদেশ। এবং আমি কোথায় থাকি, রূপনগর রেসিডেন্সিয়াল এরিয়া। সো এইটুকু ইনফরমেশন, এই যে বেসড অন ইয়োর প্লেস, আমি যদি, যেহেতু আমি সার্চ করছি ব্রেইন স্টর্মিং উইক, আপনি এই সেম জিনিস আমি অন্য জায়গায় সার্চ করে দেখাই আপনাকে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা প্রাইভেট উইন্ডোতে নেই, প্রাইভেট উইন্ডো, এখানে সার্চ করি, দেখেন কি হয়। এটা আমি ক্যাপচা আসলো, বাইসাইকেল দিয়ে দিই, ভেরিফাই দিলাম, ওকে ডান। আপনি খেয়াল করেন, এইটুকুর মধ্যে আমি যদি আপনার আইপি আপডেট লোকেশন ব্লক করে দিই, ওকে, আপডেট লোকেশনটা ব্লক করে দিলাম, সার্চ করলাম, নর্মালি, একদম নর্মাল একটা সার্চ করলাম, তাও এখানে সার্চে এসে গেছে, কারণ হচ্ছে লোকেশন আপডেট হচ্ছে। লোকেশন যদি আপডেট না হয় তাহলে এটা হইতো না। এটা একটু সমস্যা হবে এটা। আচ্ছা, এটা এটা আসলে এখান থেকে দেখানো যাচ্ছে না, আমি একটা দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। পাওয়া যাবে, ওকে, সব জায়গায় একই আসতেছে, কারণ হচ্ছে এখানে লোকেশন ব্লক, লোকেশন ব্লক করে দিচ্ছে, কিন্তু তারপরে এটা আসতেছে, মানে আসলে লোকেশনটা ব্লক হচ্ছে না। বাট আমি যদি লোকেশনটা ব্লক করে দিতে পারতাম, তাহলে যেটা হইতো কি, এই ব্রেন স্টর্মিং উইকের জাস্ট ইনফরমেশনটা আসতো, আর কিছুই আসতো না। কিন্তু যেহেতু সে আমার এখানে আহ, মানে এরিয়া পাচ্ছে, তো সেই এরিয়ার মধ্যে রিলেটেড ব্রেন স্টর্মিং উইক কোথা থেকে হতে হচ্ছে, দেখবেন আপনি এখানে লিখেই দিছে, খেয়াল করেন। মানে এআই এমন একটা লেভেলে চলে গেছে যে জাস্ট 1 উইকের একটা ঘটনা, সেই ঘটনাটাও সে নিয়ে আসছে এখানে, ফোকাস করে ফেলছে। ওকে, তো এটা এখন আমাকে সার্চ করে, অ্যাডভান্স সার্চ করে নিয়ে আসতে হয় না, কিন্তু একটা সময় যেটা হতো যে আমি যদি চাইতাম, তাহলে এখান থেকে বের করতে হতো যে পাস্ট এক সপ্তাহের ঘটনা কি, তাহলে এক সপ্তাহে কোন কোন জায়গায় ব্রেন স্টর্মিং উইক হয়েছে, এবং সেই রিলেটেড কি কি ছবি অনলাইনে আসছে, সেই জিনিসগুলো এখানে আপনি সার্চ করে পেয়ে যাবেন। হ্যাঁ, এই, এরপর দেখেন, আমি যদি আরো প্রিসাইজ হইতে লেখার চেষ্টা করি, যেমন মোর টুলে যাই এবং এখান থেকে অ্যাডভান্স সার্চে যাই, তাহলে আপনি ব্রেন স্ট্রিমিং উইকের অনেক ক্রিটিক্যাল সার্চ আপনি দিতে পারবেন। এটা একটু শিখে রাখা দরকার আপনাদের। যেমন ধরা যাক, আমি ব্রেন স্ট্রিমিং উইক এই কথাটা লিখবো, এবং এই সবগুলো লেখাই থাকতে হবে, এবং আমি দিস এক্সাক্ট ওয়ার্ড এটাও থাকতে হবে, বিউবিটি এই কথাটা থাকতেই হবে, দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ এটা থাকতেই হবে এখানে। অথবা এখানে থাকতে পারে সিএসসি, থাকতে পারে এটা, সিএসসি কমা বিবিএ কমা ইংলিশ কমা সিভিল, এই ওয়ার্ডগুলি থাকতে পারে। হুম, ব্যাস। এবং আমি বলে দিছি যে আহ, শুধুমাত্র ইংলিশে আমার দরকার, এরকম কন্টেন্ট। বাংলা থাকতে পারে, ইংলিশ দিলাম, বাংলাদেশের জন্য এটা হইতে হবে। তো আমি এখানে বাংলাদেশ সেট করে দিই। এই, কবে, লাস্ট 1 উইক, এক উইকের মধ্যে, এই কথাগুলো আমি সেট করে দিলাম। ওকে, এবং অ্যাডভান্স সার্চ দিয়ে দিলাম, তাহলে এই কাছাকাছি যদি কিছু থাকে সেটা পাবে। যদি থাকে ব্রেনস্টর্মিং উইক সিএসসি অর বিবিএ অর ইংলিশ সিভিল অ্যান্ড বিএবিটি, যদি থাকে এরকম আসবে, না থাকলে আসবে। ওকে, মানে এই সাথে ম্যাচ করে না এখন কোনো কিছু, পাস্ট উইকের সাথে এটা। ইংলিশের সাথে এনি ল্যাঙ্গুয়েজ যদি দেই কিছু আসে, আসে না এখন পর্যন্ত। পাস্ট উইকের এনি টাইম যদি দিই, তাহলে কিছুটা আসছে, মানে যে কোনো সময় এক সপ্তাহ আগ পর্যন্ত অনেক ধরনের জায়গায় এই ওয়ার্ডিং ভিত্তিক কিছু কিছু
যায় কাছাকাছি যে সকল ইনফরমেশন সেগুলো চলে আসছে। এই যে আমি টুলসে গিয়ে অ্যাডভান্স সার্চ করলাম, এই জিনিসটা হচ্ছে মূলত আপনার বিভিন্ন কোড দিয়ে সার্চ করা যেত, এটা এখানে সহজ আকারে দিয়েছে। আপনারা ইনফরমেশনকে ন্যারো মানে খুব কাছাকাছি নিয়ে আসার জন্য আপনি এটা করে দিতে পারেন এটা। তো এটা একটা ওয়ে। এছাড়া আপনি আরো একটা ইন্টারেস্টিং ওয়ে আছে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে bobt.edu.bd, এইটা, এইটার মধ্যে আমি চাচ্ছি ব্রেইন স্টর্মিং, এই ওয়ার্ডটা বের করতে, এটা বের করতে হচ্ছে। দেখেন, শুধু bobt.edu.bd এই ওয়েবসাইটের মধ্য থেকে যতগুলো জায়গায় ব্রেন স্টর্মিং পাবে ততগুলো জায়গায় নিয়ে আসবে, এর বাইরে থেকে নিয়ে আসবে না। মানে এই ডোমেইন থেকে নিয়ে আসবে অনেকটা। সো এটা একটা বিষয়। আমি যদি wikipedia.org লিখি, তাহলে সে উইকিপিডিয়াতে ব্রেন স্টর্মিং ওয়ার্ডের যা যা আছে সেটা সে নিয়ে আসবে উইকিপিডিয়ার মধ্যে। তার মানে আপনি স্পেসিফিকলি কোনো একটা কিওয়ার্ড ধরে আপনি একটা অনলাইনে ওয়েবসাইট থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। সব ওয়েবসাইট দেখার দরকার নেই, আপনি একটা ওয়েবসাইট থেকেও সার্চ করে নিয়ে আসতে পারেন। এটার জন্য একটা কোলন দিতে পারেন, আর তেমন কিছুই না। অথবা আপনি খুব শর্টকাটে এটাও লিখতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে কোনোটা দুইটা জিনিস জানতে, ব্রেন স্টর্মিং উইক অর ই লার্নিং, দুইটা যে কোনো একটা। আপনার অর লিখছেন মাঝখানে, এই অর মানে হচ্ছে আপনি ই লার্নিং এর কিছু পাবেন, ব্রেন স্টর্মিং উইকও পাবেন, দুইটাই পাবেন। ওকে, দুইটা জিনিসই আপনি পাবেন, যে কোনো একটা আপনাকে দেখাবে। আপনি এখানে অ্যান্ড দেন, তাহলে একই সাথে ব্রেন স্টর্মিং এবং ই লার্নিং দুইটাই আছে। এই দুইটাই থাকতে হবে, দুইটাই আছে এমন ওয়েবসাইট গুলো আপনি পাবেন। ই লার্নিং ব্রেন স্টর্মিং, দেখেন ব্রেন স্টর্মিং ইনোভেটিভ ই লার্নিং, ব্রেন স্টর্মিং ডিস্টেন্স লার্নিং, মানে আপনি দুইটাই চাচ্ছেন এরকম বিষয়টা। তাহলে এন্ড অর, আপনি হয়তো বা চাচ্ছেন যে নট দিতে, নট নট ই লার্নিং এরকম, তাহলে কি হবে, ব্রেন স্টর্মিং ই দিবে, ই লার্নিং ভিত্তিক জিনিসগুলিকে সে বাদ দেওয়ার চেষ্টা করবে, শুধু ব্রেন স্টর্মিং, ই লার্নিং রিলেটেড জিনিসগুলো নিয়ে আসবে। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের এন্ড অর নট সার্চ করতে পারেন বিষয়গুলিকে। আপনি কোড সার্চ দিতে পারেন, যেমন দেখেন একটা জিনিস, খুব বিখ্যাত একটা কোড, টু বি অর নট টু বি, এই কথাটা লিখছে। এই জিনিসটা আমি সার্চ করলাম, নর্মালি সার্চ যদি করি এরকম কোটেশন দিয়ে, এই যে কোটেশনটা দিলাম, এই কোটেশন দেওয়ার সাথে সাথে সেটাকে স্পিচ আকারে দেখবে, কে বলছে এই কোটেশনটা, সেই কোটেশনটা নিয়ে আসবে এখান থেকে। নর্মালি আমি কোটেশনটা না দিলে ও একটা নর্মাল টেক্সট হিসেবে নিত, বাট এখানে কোথা থেকে কোটেশনটা নেওয়া হচ্ছে সেই সার্চটা মিনিংটা নিয়ে আসবে। তো এইটা হচ্ছে একটা মানে সার্চিং এর একটা ওয়ে, কিভাবে অ্যাডভান্স সার্চ করতে পারেন। ওকে, আমরা আরেকটু সার্চিং এর আরেকটু ডিপলি যাই। সাধারণত যেটা হয় যে আমরা কিন্তু এআই ভিত্তিক সার্চ গুলো এখন দেখতেছেন। এআই ভিত্তিক সার্চ কিরকম, যেমন যদি আমরা একটা কম্পিউটার, ধরেন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এবং আমি বললাম যে আপনাদের কোন একটা প্রোডাক্ট নিয়ে অ্যাসাইনমেন্ট, ফর এক্সাম্পল হতে পারি ইউনিলিভার, ইউনিলিভার কোম্পানি প্রোডাক্ট, এটা নিয়ে আপনাকে কিছু লিখতে হবে। তো এখন ইউনিলিভার কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে লিখতে হলে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে ওই রিলেটেড প্রোডাক্টের একটা সামারি এখানে চলে আসছে, এখানে কত হাজার হাজার প্রোডাক্ট আছে, এবং সেখানে ব্র্যান্ডের কি ইনফরমেশন, সেই লিঙ্ক কি, কোন ওয়েবসাইট, কোনো ছবি আছে কিনা, অনেক কিছু। আপনি এটাকে এআই ইনফো নিয়ে সার্চ করতে পারেন। এআই ইনফো নিলে কি হবে, তুমি দেখেন আপনার ওই কোম্পানিতে এআই রিলেটেড কি জিনিস আছে, আপনি সেটা আপনি ফোকাস করার চেষ্টা করতেছেন, মানে একটা ইউনিক কিছু নিয়ে আসার চেষ্টা করতেছেন, যে এআই দিয়ে ইউনিলিভার কোম্পানিতে কিভাবে কাজ করা যায়। এইটা আপনি ইউনিলিভার লিখে শুধু সার্চ করেন নর্মালি, ওকে, সামারি এসে গেছে, ডান দিকে দেখেন উইকিপিডিয়ার সামারি গুলো এসে গেছে, ছবি এসে গেছে, এরকম বিষয়টা। ওকে, আমি অন্য একটা সার্চ করি, ক্রিকেট, ক্রিকেট নিয়ে সার্চ করলাম, ক্রিকেট লিখে সার্চ করলাম। সে কি করলো, ক্রিকেট রিলেটেড যেই ফোকাসিং ইনফরমেশন গুলি আছে, যে কত স্কোর আছে সেগুলিকে সামারাইজ করে নিয়ে আসছে কোন একটা ওয়েবসাইট থেকে। তো কখনো কখনো গুগল যেটা করে, আপনার কিওয়ার্ডের উপর বেস করে স্পেসিফিক সার্চের ডিজাইনটাকে ফোকাস করে নিয়ে আসে। তো এইটা আপনি টাইম টু টাইম বিভিন্ন জায়গায় ভ্যারি পাবেন আর কি, এই জিনিসটা। এটা হচ্ছে একটা ওয়ে আপনি বিভিন্ন ধরনের সার্চ করার ক্ষেত্রে। তো আমরা একটা আহ, ধরা যাক আমি একটা কোনো একটা জায়গা থেকে অ্যাসাইনমেন্ট করবো, এই অ্যাসাইনমেন্টটা করার জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন সার্চ করতে হবে। তো আমি
কিভাবে সার্চ করবো এবং অ্যাসাইনমেন্টটা কি। ধরো আমি অ্যাসাইনমেন্ট করতে চাচ্ছি কোনো একটা টপিকস এর উপর, ফর এক্সাম্পল কোয়ান্টাম কম্পিউটার, এটা নিয়ে এক পেজের একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। যখন আমি কোয়ান্টাম কম্পিউটার লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে সে আমাকে দুই ধরনের রেজাল্ট দিল, একটা হচ্ছে এআই রেজাল্ট এবং নিচে হচ্ছে সার্চ রেজাল্ট। এখানে কিছু ছবি এবং প্রশ্ন দিছে। তো আপনি যখন অ্যাসাইনমেন্ট গুলি করবেন তখন আপনি এআই রেজাল্ট গুলি দেখবেন হচ্ছে সামারি ইনফরমেশনের জন্য, আর মূল রেজাল্ট রেফারেন্স হিসেবে চেক করবেন আপনি নিচের লিঙ্ক রেজাল্ট গুলো। ওকে, কারণ এখানে যে সামারি রেজাল্ট গুলি দিছে এই রেজাল্ট গুলি 99% ওকে, বাট আপনি সবসময় এর উপর নির্ভরশীল হবেন না, কারণ আপনাকে চেক করে নিতে হবে যে আসলে কোথা থেকে ইনফরমেশন গুলি নিলে কাজে দিবে। আচ্ছা, এর রেজাল্টের সুবিধাটা কি, আপনি এক লাইনে বুঝে যাবেন ঘটনাটা কি ঘটতেছে, যে এটা ডেফিনেশনটা কি, এটা কিভাবে কাজ করে, এটা কি কি করতে পারে, এটা চ্যালেঞ্জেস গুলি কি, এটা কোন কোন কোম্পানি বানাইছে। তার মানে এই যে যে আপনি এআই আপনাকে সামারাইজ করে দিছে, এই ইনফরমেশন গুলো আপনি কিন্তু একটা ওয়েবসাইট থেকে বের করতে গেলে অনেক মোটামুটি আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মতো যাবে। ওকে, এটা একটা এআই একটা সুবিধা। এবং আপনি কোন কোন লিঙ্কে আপনি ইনফরমেশন গুলো পাবেন সেই লিঙ্ক গুলো এখানে দিয়ে দিছে। তার মানে এই যে লিঙ্কটা, এটা ক্লিক করলে আপনি জানেন যে কোথায় পাইছেন, কোথায় এই লাইনটা লেখা আছে শো অল। আপনি দেখবেন কোন কোন ওয়েবসাইট ঘেটে ঘেটে সেইগুলিকে বের করছে। এখান থেকে পড়লে আপনার মোটামুটি এই অ্যাসাইনমেন্টের টপিকস এর মোটামুটি জানা হয়ে যাবে। কিন্তু একদম নিচে যখন আমরা যাব তখন আপনি দেখবেন যে লিস্ট আকারে সার্চিং ইনফরমেশন দেওয়া আছে। এইখান থেকে আপনি আহ, মানে খুব রিলায়েবল না মানে বলবো না 100% রিলায়েবল, বাট আপনি মোটামুটি সাইন্টিফিক কমিউনিটিতে বা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট লেখা বা বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রে আপনি উইকিপিডিয়াটা ইউজ করতে পারেন। হ্যাঁ, কারণ উইকিপিডিয়াটা মানে কন্ট্রোভার্সিয়াল অন্য কোনো অ্যাপ্রোচ না হইলে আপনার যেগুলি ফিক্সড সূত্র সাইন্টিফিক ব্যাপারগুলি আছে যেগুলো কিন্তু ফিক্স, মানে এগুলিতে কোনো চেঞ্জেস আসবে না, সেই ধরনের জিনিসে অথেন্টিক ইনফরমেশন গুলিতে আসুন। আপনি উইকিপিডিয়াতে যেতে পারেন, উইকিপিডিয়া থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এবং এই ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে আপনার মনে মাথায় রাখতে হবে কি, আপনি কিন্তু উইকিপিডিয়া ছবি যখন নিচ্ছেন এটি কিন্তু ফ্রি না, মানে আপনার মনে হচ্ছে ফ্রি এর মতো। আপনি এখানে বলে দিবেন যে উইকিপিডিয়া থেকে আপনি নিচ্ছেন, একটা ওদের একটা ক্রেডিট দিবেন। আপনি এখান থেকে হয়তো পুরোপুরি কপি করছেন, এই যে ফুল কপিটা করছেন এটা কিন্তু এটা ঠিক না, কারণ এটা কেউ লিখছে। সো এটা একটা ফ্রি এনসাইক্লোপিডিয়া, এই কপি করার পর আপনি বলে দিবেন যে এই লাইনটা উইকিপিডিয়া থেকে লিখে নিয়েছেন। হ্যাঁ, তো যতটুকু আপনি কপি করেন না কেন, যতটুকু আপনি এখান থেকে ইনফরমেশন কালেক্ট করেন না কেন। তাছাড়া আপনি কোয়ান্টাম কম্পিউটিং এর সবচেয়ে বিগেস্ট যে ধারক বাহক আইবিএম, তার ইনফরমেশন থেকে আপনি কালেক্ট করতেছেন। মানে এগুলো হচ্ছে ফার্স্ট ইনফরমেশন যেগুলো এটার সাথে রিলেটেড। আমি হয়তো একটা সাইন্টিফিক কোনো একটা কিছু নিছি, আপনাদের হয়তো বুঝতে কষ্ট হতে পারে, বাট এটা হচ্ছে আমি বোঝানোর জন্য যে আহ, আপনি মূলত ইনফরমেশনের কোন লিঙ্কটা ক্লিক করলে কাছাকাছি কিছু জানতে পারবেন। সেটা হচ্ছে প্রথম 2 থেকে 3 4টা লিঙ্ক আপনি আগে ক্লিক করে দেখবেন এবং ইনফরমেশন গুলো সার্চ করে দেখবেন যে আপনার যে চাওয়া পাওয়াটা ওই কিওয়ার্ড গুলো, ওই টপিকস গুলো এখানে আছে কিনা। একটা জিনিস খেয়াল রাখবেন, গুগল যেই প্রথম 10 15টা লিঙ্ক নিয়ে আসে এখানে, হ্যাঁ, সেটা মানে হচ্ছে আপনার দেওয়া কিওয়ার্ড যেটা দিয়ে আপনি সার্চ করছেন সেটার সবচেয়ে বেশি পরিমাণ এবং সবচেয়ে ডিপ লেভেলের ইনফরমেশন আছে, মিনিংফুল এবং ভার্সেটাইল অফ ইনফরমেশন রিলেটেড, ওই ধরনের লিঙ্কগুলিকে সে আপনার সামনে উপস্থাপন করতেছে। তার মানে এই কয়টাই আপনি যদি ভালো করে ফোকাস করেন মোটামুটি আপনার অথেন্টিক কিছু জিনিস হয়ে যাবে। মানে মোটামুটি আপনি একটা আর্টিকেল লেখা বা কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আপনার জন্য যথেষ্ট আর কি। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাবাউট ইমেজেস। আপনি যদি ইমেজ নিতে চান, এখন ইমেজে চলে যায়। এখন ইমেজের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, কারণ আপনি যেটা করি আমরা সাধারণত একটা ইমেজ থেকে কপি করি, পেস্ট করে মেরে দিই, শেষ হয়ে গেল। আমি বলবো আপনার এই কাজটা করবেন না, কারণ এটা কিন্তু যারা সাধারণত দেয়, যেমন আমি একটা উদাহরণ দিই, আমি 3টা কম্পিউটার ছবি ওপেন করি, হ্যাঁ, আপনি কয়েকটা ওপেন করে দেখাই আপনাদেরকে নিজে। এই যে ছবিগুলো ওপেন করলাম না, এই ছবিগুলোর একটা নিচে একটা খেয়াল করেন, নিচে কিন্তু ছবিগুলোতে লেখা আছে যে এটা কোন কোম্পানি বানাইছে বা এই ছবিটা আসলে কার স্বত্বাধিকার। হ্যাঁ, এটা বুঝতে হবে। তো এই ছবিটা হঠাৎ করে নিতে পারেন, এই যে দেখেন এখানে লেখা আছে ছোট করে। আরেকটা পেজে যাই, ধরেন এটা একটা ছবি। তো এই ছবিটা আপনি হঠাৎ করে কপি পেস্ট করে নিতে পারবেন না, কারণ এই ছবিটা হচ্ছে তাদের কপিরাইট করা, হয় গুগলের। অথবা নিচে দেখেন আমি আরেকটা কোম্পানিতে গেলাম, ওয়েবসাইটে, এখানে লেখা আছে। তো হুট করে আপনি একটা ছবি কোনো জায়গা থেকে কপি করে মানে এটা হচ্ছে পার্সোনাল ইউজ করতেছেন, হাতে আপনার নিজের কাছে আছে,
বাট আপনি কখনো এটা পাবলিশ করার জন্য ইউজ করতে পারবেন না। বা যদি আপনি চান তাহলে ক্রেডিট দিতে হবে, ক্রেডিট দিতে হবে তার, যে আপনি কার কাছ থেকে ছবিটা নিয়েছেন, তার ক্রেডিটটা লিখে দিতে হবে। কিন্তু আপনি যদি নিজে থেকে একটা ছবি চাচ্ছেন যে অ্যাড করতে, যে আমি চাচ্ছি যে আমার নিজের পার্সোনাল একটা ছবি, কোনো কপিরাইট নেই, এরকম একটা ছবি চাচ্ছি, আপনি এখান থেকে কনসেন্ট নিতে পারেন। আপনি ইউজ করেন ফ্রিপিক, ফ্রিপিক.com-এ যান, এখানে কপিরাইট ছাড়া অনেক ছবি আছে। আমি আমার দরকার কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং এ গেলাম, এটা কম্পিউটার লিখে এই লিঙ্কটা, ছবি আছে এখানে। একটু নিচে আসি, দেখবেন বাম পাশে কিছু সার্চের অপশন আছে। আমি ফ্রি চাচ্ছি, ফ্রি, লাইসেন্স ফ্রি, দ্যাট মিনস আপনি এটা ইউজ করতে পারবেন ফ্রি। এবং ফটো চাচ্ছেন, ফটো ক্লিক করেন। তাহলে এই রিলেটেড ছবিগুলো আপনি পাশ থেকে দেখে নেবেন যে আছে কিনা। এইখান থেকে যদি মনে হয় যে কিছু একটা নেওয়া যায়, আপনি ওটাই নেন। কাছাকাছি গেলে হয়তো যেতে পারে, কিন্তু আপনি অনলাইনে সবকিছুই আপনি নিয়ে নেবেন, এটা হচ্ছে একটা কপিরাইটের ইস্যু আছে। আবার আপনি ইচ্ছা করলে ভিডিও ইউজ করতে পারেন এটা দেখার জন্য, এখান থেকে টুলস ইউজ করতে পারেন। এই যে ছবিগুলো আমি নিতেছি, এই ছবিগুলোর কিছু টুলস আছে। এই ছবিগুলো শুধু এক কেন্দ্রিক না। এই যে দেখেন ছবির মধ্যে অনেকগুলো বিভিন্ন সাইজ আছে, আমি জানি না হয়তো বা কোন সাইজের ছবি আমি চাচ্ছি। এখন আপনি ইচ্ছা করলে এখানে সাইজ বলে দিতে পারেন যে লার্জ সাইজ, সবচেয়ে বড় রকমের ছবি কোনটা। তাহলে সে হাই ডেফিনেশন ছবিগুলো নিয়ে আসবে। কারণ এগুলো হচ্ছে হাই ডেফিনেশন ছবি। আপনি চাচ্ছেন হোয়াইট কালারের একটা ছবি নিতে, এই যে হোয়াইট, হোয়াইট ক্লিক করলাম, তাহলে সাদার মধ্যে ছবিগুলো নিয়ে আসবে। ওকে। আপনি চাচ্ছেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, খেয়াল করেন, ক্রিয়েটিভ কমন লাইসেন্স মানে হচ্ছে সবার জন্য উন্মুক্ত, যে আপনি এটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। অথবা আপনি চাচ্ছেন যে কমার্শিয়ালি এবং আদার লাইসেন্স, কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, মানে এই ছবিগুলি আপনি হয়তো কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি টাইপ চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে লাইন ড্রয়িং, ক্লিপার, এই টাইপের জিনিস কোন সময়কার, আমি চাচ্ছি যে গত 1 মাস আগের ছবি, এই 1 মাস আগে এই সকল ছবিগুলো আসছে। তো এই জিনিসগুলো আপনি ছবি আকারে সার্চ করে করে প্রিসাইজলি বের করে ফেলতে পারেন। তাহলে ছবিরও এরকম বিভিন্ন ধরনের কাস্টমাইজ সার্চ আছে। এই হচ্ছে ছবি রিলেটেড বিষয়গুলো গুগলের, আমি যেটা বুঝাইলাম। এবং আপনি কিন্তু অলরেডি, আমি আপনাকে দুইটা ওয়েবসাইটের নাম বলে দিই, আপনি ফ্ল্যাট আইকন, ফ্রি এবং ফ্রিপিক, ফ্রিপিক এবং ফ্ল্যাট আইকন, এই দুইটাতে আপনি খুব ভালো ফ্রি আইকন এবং হচ্ছে ছবি কালেকশন পাবেন। মোটামুটি আপনার চলে যাবে আপনার অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের জন্য যা যা ডিজাইন করা দরকার সব এখানে আপনি পেয়ে যাবেন। তো এটা মোটামুটি আপনাদের সার্চ ইঞ্জিনের বিষয়টা ছিল। সার্চ ইঞ্জিন ছাড়াও কিন্তু আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, আমি একটা উদাহরণ দিই, যে বিং দিই, হ্যাঁ, বিংটা নিই। এই যে বিং দেখতেছেন না, এটাও একটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। এখন বিং এইভাবে সার্চ করার চাইতে আমি আপনার এইখানে একটা সার্চ করে দেখাই, ধরেন ডিজিটাল লিটারেসি, ওকে, সার্চ করলাম, আপনি দেখেন এটাও কিন্তু একদম গুগলের মতোই দেখতে, কোনো চেঞ্জেস কিন্তু নাই, দেখছেন। কিন্তু আপনি গুগল যতটা চোখে আই ক্যাচিং লাগে, এটা কিন্তু ততটা আই ক্যাচিং লাগে না, এটা মনে হয় কিছুটা ঘন, কিছুটা কম্প্যাক্ট, মানে কিছুটা মনে হচ্ছে অগোছালোর মতো মনে হচ্ছে দেখতে। একটা ভাইবস একরকম হইলো, কিন্তু কিছুটা অগোছালো মনে হচ্ছে। আপনি মাইক্রোসফট এজ ইউজ করতে পারেন, মাইক্রোসফট এজ ইউজ করি আমরা, দেখি এটা একটা ইন্টারনেট এক্সপ্লোরার যখন ছিল খুব মান্ধাতার আমলে, যখন আমরা চালাইতাম, ওইটা থেকে একদম আপগ্রেড ভার্সন। ওকে। আমি এটা একদম ইউজ করি না বললে চলে। তো আমি এখান থেকে দেখতেছি, ব্রাউজ স্টার্ট করি, হ্যাঁ। এইটা হচ্ছে একটা অ্যাডভান্স সার্চ ইঞ্জিন। কেন? কারণ এইটাতে ওরা এআই ইন্টিগ্রেট করে দিচ্ছে। যেমন আমি যদি ডিজিটাল লিটারেসি লিখে একবার একই জিনিস সার্চ দিলাম, ও কিন্তু ওই বিং থেকেই সার্চ করে নিয়ে আসবে। এখন আমি যদি ডিপ সার্চ দিই, দেখেন এই যে ডিপ সার্চ, এটা ক্লিক করলাম, ও যেটা করবে, এআই কে দিবে, এআই করবে কি, আমার কুইরিটা আন্ডারস্ট্যান্ড করবে আমি কি চাই। ও আমার এই সার্চের উপর বেস করে সবচেয়ে বেস্ট যে অপশন গুলি আছে, সবচেয়ে বেস্ট যে অ্যান্সার গুলি আছে, সেগুলিকে অর্গানাইজ করে আমাদেরকে দিবে। দেখেন এআই সার্চের বিষয়টা কি হইলো, আমি যখন ডিপ সার্চ দিলাম তখন সে ডিজিটাল লিটারেসির সামারাই দিল, সামারাইজেশন দেওয়ার পরে সে আমাকে বললো যে কোথা থেকে তুমি জানতে পারবা, আর কি কি মানুষ জানতে চায়, কোন ধরনের প্রশ্ন মানুষ আস্ক করে, তুমি এই জিনিসগুলো এখান থেকে দেখতে পাবো, লিঙ্কগুলি দেখতে পারবা আরো প্রিসাইজ হইতে। এটা আমি মনে করি যে গুগলের চেয়ে অনেক ভালো কাজ করতেছে। এবং আপনি চাচ্ছেন যে ডিজিটাল লিটারেসি সম্পর্কে জানতে, তাহলে এটা ক্লিক করতে, আমি চাচ্ছি যে স্কিল কি কি আছে সেটা ক্লিক করতে,
স্কিল মানে হচ্ছে আরো অন্য কিছু হইতে পারে। আবার এখানে চাচ্ছে এই রিলেটেড কোর্স আছে কিনা আরো কিছু। কোর্সে ক্লিক করলাম, যে কোর্স খুঁজে বের করতেছে সবচেয়ে ভালো আপনার জন্য শিখার জন্য, যে বাংলাদেশের মধ্যে ডিজিটাল লিটারেসি শিখবেন এরকম ভালো কোর্স কোথায় আছে। আপনাকে সেই কোর্সের একটা আইডিয়া দিবে, সেই কোর্সের একটা লিঙ্ক দিবে। যেমন এখানে ব্র্যাক ইনস্টিটিউটের লিঙ্ক দিচ্ছে, এটা ইটস এ গুড আইডিয়া। ডিএলসি আছে গভর্নমেন্টের, হ্যাঁ। এই যে কোর্স গুলো এখানে দিয়ে দিচ্ছে। অথবা আপনি চাচ্ছেন যে ডিজিটাল লিটারেসি স্কিল কি কি, মানে কি কি আপনাকে জানতে হবে, এই যে আমি আপনাদেরকে শিখাচ্ছি, হ্যাঁ। এখন এই জিনিসগুলো যে আমি শিখাইতেছি এগুলো তো আপনাকে কেউ হাতে ধরে সবসময় শিখাবে না। তো আপনাকে তো বুঝতে হবে যে এটা শিখার কোনো জায়গা আছে কিনা, কোনো জায়গায় গেলে এই ধরনের ট্রেনিং করাবে কিনা, সেই স্কিল গুলোর লিস্ট আপনাকে দিয়ে দিবে। যে হ্যাঁ কি ধরনের স্কিল আপনাকে গ্রো করতে হবে, সেটা কোথায় গিয়ে আপনি গ্রো করতে পারবেন। তো এইখানে দেখেন মানে মাইক্রোসফট এই কিন্তু একটা খুব সুপার লেভেলের একটা ই দিতেছে। এর মধ্যে আপনি দেখবেন যে কো পাইলট নামের একটা কথা আছে, এই যে ডান দিকে দেখেন কো পাইলট, ক্লিক করলাম, কো পাইলট নামের একটা অপশন আছে, এটাও একটা সার্চ ইঞ্জিন। আমরা একটা ক্লাসের ভিতরে চ্যাট জিপিটি, কো পাইলট এগুলো নিয়ে কাজ করাও দেখবো ইনশাল্লাহ। আমি জাস্ট এখানে সার্চ ইঞ্জিনের জন্য দেখাইতেছি। এই যে কো পাইলট এখন ইউজ করেন আপনারা, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে রাইট এ শর্ট 100 ওয়ার্ডস প্যাসেজ ফর ডিজিটাল লিটারেসি, এইটুকু লেখেন আপনি। মানে 100 ওয়ার্ডের একটা প্যাসেজ লিখতে বলছেন ওকে। তো ও চিন্তা করবে যে 100 ওয়ার্ডের একটা প্যাসেজ লিখলে কি কি থাকা উচিত, সে আপনাকে লিখে দেবে। মোটামুটি 99% আপনি অথেন্টিক ইনফরমেশন পাবেন, কোনো প্রবলেম নেই। তো এইটুক 100 ওয়ার্ড হয়ে গেছে অলরেডি। সে ওই প্রিসাইজ আপনাকে যা দরকার সেটা আপনাকে লিখে দিবে। আপনি অনেক ক্রিটিক্যাল ইনফরমেশন আপনি জানতে চান, সেটা আপনাকে লিখে দিবে। আমি যদি আপনাকে, আমি যদি বলি যে মেক এ টেবুলার ডিফারেন্সিয়েশন বিটুইন, আমি হয়তোবা লিখলাম যে ডিজিটাল লিটারেসি এবং টেকনিক্যাল এক্সপার্টের মধ্যে পার্থক্যটা কি, আমি এটা জানতে চাই। একটু বড় করে দিই দেখেন, এবং বলছে যে টেবুলার ডিফারেন্সিয়েশন, টেবিলের মাধ্যমে ডিফারেন্স করে বুঝাই দিবা। ও আমাকে কিন্তু একদম দেখেন টেবিলার ডিফারেন্সিয়েশন দেখাই দিচ্ছে, যে আসলে ডিজিটাল লিটারেসি বলতে কি বোঝায়, টেকনিক্যাল এক্সপার্টিস কি বোঝায়। আপনি নিজে দেখে নিতে পারবেন যে আসলে কি শিখতেছি আমরা, কি কোথায় যাব, টেকনিক্যাল এক্সপার্ট হইলে কি হইতে কি করতে হবে, লিটারেসির জন্য কি করতে হবে। এই বিষয়গুলো আপনি না কোপাইলট দিয়ে দেখতে পারবেন, চ্যাট জিপিটি দিয়েও করতে পারবেন। কোপাইলটটা ভালো, মানে মাইক্রোসফটের এটা ভালো একটা ইজি টু ইউজ একটা আপনার জিপিটি। তো এইরকম করে আপনি কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তো মোটামুটি আমি আপনাদেরকে চেষ্টা করলাম যে মানে অনলাইনে কিভাবে সার্চ করতে হয়। আই হোপ যে এতটুকু আপনার জন্য সার্চিং এর জন্যই না। এবং আমি আপনাকে বুঝাই দিলাম যে রিয়েল ইনফরমেশন গুলো আপনি যখন কালেক্ট করবেন তখন কোন লিঙ্কে যাবেন, কিভাবে যাবেন, রিলায়েবল সোর্স কিভাবে কালেক্ট করবেন। এছাড়া কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিতে পারেন, বাট আপনি খেয়াল রাখবেন যে ইনফরমেশনের রেফারেন্সটা যেন লেখা থাকে, যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এবং ক্লিক করলে লিঙ্ক ওখানে যেন যায়, অনেকটা এরকম। আচ্ছা, স্টে সেফ ইন অনলাইন, এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাই, সেফটি অ্যান্ড সিকিউরিটি এই কনসেপ্টটা। অনলাইনে কিন্তু আমরা রেগুলার বিভিন্ন জিনিস আপলোড করি, ডাউনলোড করি, লিঙ্কে যাই, হ্যাঁ। তো অনলাইনেও কিন্তু সেফ থাকাটা খুব জরুরি। আপনি যদি বাইরের জগতে যান, আপনি হঠাৎ করে কোনো একটা জিনিস কিন্তু না বলে ধরবেন না, অথবা আপনি যদি কোনো একটা কিছু হারাই গেছে ওটা পাচ্ছেন না, একটা নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে আসবেন। আপনাকে যদি কেউ উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, আপনি কিন্তু সেটা রিচেক করে নেন যে আসলে এটা ভালো না খারাপ। কেনার ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন আপনাকে যেন কেউ ঠকাইতে না পারে, আপনি কিন্তু যাচাই বাছাই করে নেন। তার মানে অনলাইনেও কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা কনসেপ্ট আছে। তো প্রথম যে কনসেপ্টটা, এটাকে বলা হয় ডোন্ট গেট স্ক্যামড। আপনি স্ক্যামড হবেন। প্রথম কথা হচ্ছে স্ক্যাম, এই জিনিসটা অনলাইনের খুব বড় একটা ঝামেলা। কেন? কারণ হচ্ছে মানে যারাই কম্পিউটারের জগতে বা অনলাইন জগতে প্রথম প্রবেশ করে, রেগুলার হয়তো বা বিভিন্ন জায়গায় ইনকাম সোর্সের একটা টার্গেট করে, হয়তো বা অনলাইনে আছে, ফেসবুকে থাকতেছে, ভিডিও বানাচ্ছে, হয়তো বা পোস্ট করতেছে। দেখা গেছে কি যে অনেক মানুষ বাইরে থেকে তাদেরকে স্ক্যাম করার চেষ্টা করে, তাদের পার্সোনাল ইনফরমেশন গুলো নিয়ে তাদেরকে আর কি অথবা এমন ভাবে কিছু মিস ইনফরমেশন থ্রো করে যে তারা হয়তো বা লোভে পড়ে সেটাকে ক্লিক করে বা দেখার চেষ্টা করে, এবং সেখান থেকে তারা ঠকে।
তো এইটা এক ধরনের সাইবার ক্রাইম। তো স্ক্যাম বলতে কি, স্ক্যামে ফেসবুক স্ক্যাম হইতে পারে, যে ফেসবুকে আপনাকে হয়তো বা কোনো একটা আকর্ষণীয় অফার দিছে, লিঙ্ক ক্লিক করতে বলছে, কোনো টাকা পয়সা হিসাব বলছে যে আপনি এখানে ক্লিক করে কিনেন, তাহলে অনেক লাভ আছে, এরকম করে বিভিন্ন জায়গায় মেসেজ পাঠায়, লোভনীয় সব অফার দেয়। তো এই ধরনের স্ক্যাম গুলি থাকে। লিঙ্কইন স্ক্যামও থাকতে পারে চাকরির ক্ষেত্রে, আপনাকে হয়তো বা অ্যাডভার্টাইজমেন্ট দিছে একটা নতুন চাকরি দিবে, এবং এই চাকরিটা হয়তো বা দেখা গেছে যে আপনার টাকা নিতেছে, আপনি গিয়ে দেখছেন যে চাকরি আসলে কিছুই না। টুইটার স্ক্যাম হইতে পারে এরকম বিষয়টা। তো এই যে স্ক্যাম কিভাবে মানে আপনি আহ, চিনবেন, মানে স্ক্যামটা কি আসলে, ফেসবুক স্ক্যাম বা আপনি অন্য অন্য স্ক্যাম গুলি কিভাবে চিনবেন, তার ভিতরে একটা আমরা দেখাই দিই, ফেসবুক স্ক্যামের বিষয়টা কি আসলে। আহ ফেসবুক স্ক্যাম চেনার জন্য আপনি হয়তোবা দেখা গেছে, খেয়াল রাখবেন যে অনেক সময় লেখাগুলো না, মানে অনেক সময় দেখা যায় লেখাগুলো খুব টু মাচ আপনার ইরেগুলেন্স, মানে হয়তোবা আমি কোনো একটা ছবি দিছি, ছবির সাথে কোনো একটা লেখা দিছি, দুইটা ইনফরমেশন ম্যাচ করে না। আমি একটা গাড়ির ছবি দিছি, আর আমি লিখতেছি হচ্ছে পলিটিক্যাল কথা, তার মানে হচ্ছে দুইটার সাথে ম্যাচ নাই, হ্যাঁ? বা এমন সব কিওয়ার্ড দিয়ে ট্যাগ দিছি যে ট্যাগের সাথে আসলে লেখালো, আমি ক্রিকেটের ট্যাগ দিছি কিন্তু আমি হয়তো বা কাপড় বিক্রি করতেছি। তার মানে এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনি বুঝতে পারবেন যে স্ক্যামের অন্তর্ভুক্ত, সে হচ্ছে রিচ পাওয়ার জন্য আপনাকে, অথবা হইতে পারে যে আপনাকে ফেসবুকে একটা কিছু বলবে যে আমরা এই কাজটা করবো, আপনাদের কোনো সমস্যা নাই, মানে আপনাকে কিছু প্রমিস করবে। প্রমিস করার পর আপনার মনে হবে যে ওকে, ফেসবুকে তো বলছে পোস্টের ভিতরে এটা প্রমিস করছে, এটা করবো না, বা এটা হয়তো বা আমরা সেফ রাখার চেষ্টা করবো, বাট অ্যাকচুয়ালি আসলে ওইটাই স্ক্যাম। কারণ ওরা আসলে এই কারণে আপনাকে বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো সাধারণত স্ক্যামের একটা প্রবলেম। এরকম মিথ্যা প্রচারণামূলক জিনিসগুলো যেটা আপনি আর কি, এবং দেখতে পান অনেক সময় ইমেইলে আসে, আপনার মোবাইলে আসে। যেমন আপনি বিকাশ স্ক্যাম সম্পর্কে আপনারা জানেন, যে হয়তো বা ফোন দিয়ে বলে যে আপনি এত টাকা পাইছেন। এই জিনিসগুলো কিন্তু আসলে, বা 24 ঘন্টার ভিতরে আপনি যদি আমাকে পিন নাম্বারটা না দেন বা পাসওয়ার্ড চেঞ্জ না করেন, তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই ধরনের কথাগুলো হচ্ছে স্ক্যাম। সো আপনি খেয়াল করবেন যে কোনো উল্টাপাল্টা লিংক আপনাকে দিছে কিনা। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন একটা স্ক্যামের উদাহরণ হচ্ছে, ধরেন এই যে এরকম, হয়তো বা আমরা খেয়াল করতে পারি না, অনেক সময় পিনটা ও এসে গেছে দিয়ে দিছে, ওকে ওকে, বা এরকম থাকতে পারে অনেক সময় আমি দিলাম এই facebook.com দিয়ে লিঙ্ক দিয়ে দিছে, আপনি হয়তো বা খেয়াল রাখেন না, ফেসবুক তো আঁকি লেখা, ক্লিক করে ফেলছেন লিঙ্কের মতো, মানে উল্টাপাল্টা একটা স্পেলিং কাছাকাছি গেছে, খারাপ একটা স্পেলিং দিয়ে দিছে। হুম? তো এটা একটা সমস্যা হতে পারে। এবং আপনাকে বলবে যে 24 ঘন্টার ভিতরে এই লিঙ্কটা ক্লিক করতে হবে, এবং হয়তো বা আপনাকে বলবে যে এটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি এত টাকা পাবেন। তাহলে এটা হচ্ছে স্ক্যামের একটা পার্ট। আহ এরপর হচ্ছে লাইসেন্স এন্ড কপিরাইট। এটা হচ্ছে আপনার অনলাইনে আপনি কতটুকু ইনফরমেশন শেয়ার করবেন সেটার একটা বাউন্ডারি, হ্যাঁ? দেখেন, আমরা একটা ছবি তুলি, অনেক সময় বাইরে অনেকে ফটোগ্রাফি করেন, ছবি তুলেন, হ্যাঁ, বিভিন্ন নেচারের ছবি তুলেন, মানুষের ছবি অনেক সময় তুলেন, বা অনেক সময় দেখা গেছে যে আমরা কোনো একটা কন্টেন্ট লিখছি, হ্যাঁ, ডিজাইন করছি গ্রাফিক্যাল, সেটাকে অনলাইনে পোস্ট করে দিই, হাতে একা ছবি পোস্ট করছে, আপনার ছবিটা নিয়ে আরেকজন কপি করে ওটা নিয়ে মার্কেটিং করতেছে, বা অনেকে কপি করে এটাকে ইউজ করতেছে। এইটা কিন্তু এক প্রকার মানে ক্রাইম, এক প্রকার ক্রাইম এই কারণে, কারণ এটা তো আপনার নিজস্ব জিনিস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনি যে এটা ওপেন করে দিচ্ছেন এটা তো আপনি অনুমতি দেন নাই। যেমন একটা উদাহরণ দিই, আপনার জমি আপনি রেখে দিচ্ছেন বাইরে, কেনার পরে ওইখানে ধরেন গাছপালা জন্মাইছে, তো পশু পাখি এসে ফল খাচ্ছে, স্বাভাবিক, ওদের জন্য এটা ওকে। কিন্তু একটা মানুষ যদি আপনার গাছপালা থেকে ফল খাওয়া শুরু করে, এবং সে যদি বলে আপনি তো রেখেই দিচ্ছেন, গাছপালা তো অটোমেটিকলি জন্মাইছে, তো ফলটা আমি খাইতেই পারি, এটা কিন্তু ওকে না, ইটস নট ইথিক্যাল। তার মানে কি, আপনার নিজস্ব একটা প্রপার্টি আছে, প্রপার্টির মধ্যে যাই হোক না কেন ওটা আপনার নিজের। তো ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি অনলাইনে যে পোস্ট গুলি করেন সেটা আপনার নিজের, আপনি ওইটা থেকে যদি কপি করে বলে যে এটা আমি কপি করে পেস্ট করে চালাই দিয়েছি, ওইটাই হচ্ছে কপিং। প্রাইভেট ইস্যু, প্রাইভেসি একটা ইস্যু আছে। এখন আরো একটা বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো একটা ছবি তুলেন তখন আপনি খেয়াল রাখবেন যে কখনোই যেন সেটা কোনো ছেলে বা মেয়ের চেহারা ফোকাস না করে, মানে এটা হচ্ছে মানে আপনি হঠাৎ করে একজনের ছবি তুললেন, পিছনে হয়তো বা 3-4 জনের মুখ এসে গেছে, এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার, যে আপনি যার ছবিটা তুলতেছেন বা যেই পিকচারটা তুলতেছেন, সেই পিকচারের আশেপাশে মানে বডি, ফেস, তাদের অনুমতি ছাড়াই তাদের ছবিগুলো চলে আসছে, এটা আপনার নামে সে মামলা করতে পারবে ডিজিটাল অ্যাক্টের আন্ডারে, যে কেন আপনি আমার অনুমতি ছাড়া আমার ফেসের ছবি তুলছেন, কারণ এটা
ধর্মীয় দিক থেকে হয়তোবা সে অফেন্স ফিল করতে পারে। তো এইটা একটা ফ্যাক্ট যে আপনি যখন তখন একটা জায়গায় ছবি তুলে পাবলিশ করে দিলেন, আপনার মনে হয়েছে যে আপনি খুব ভালো আহ, এই করছেন, আপনি গ্রুপ ছবি তুলছেন, তার মানে গ্রুপে সবাই কনসেন্ট দিছে যে হ্যাঁ ছবিটা তুলছি। একজনও যদি বলে যে না গ্রুপের ছবি পাবলিশ করা যাবে না, তার মানে হচ্ছে পাবলিশ করা যাবে, অনলাইনে দেওয়া যাবে না। কিন্তু আপনি পাবলিশ করে দিচ্ছেন, আর সাথে সাথে একজন বলছে যে আমি ছবি তুলতে বলছি কিন্তু আমি পাবলিক দিতে বলিনি, তার মানে সে আপনার নামে কেস করতে পারবে, মামলা করতে পারবে। তার মানে এটা হচ্ছে এক ধরনের ডিজিটাল অ্যাক্ট, এটা হচ্ছে ডিজিটাল প্রাইভেসির একটা বিষয়। হতেই পারে এরকম আপনি কারো, এই জন্য আপনি প্রাইভেট মানে কপি করার ক্ষেত্রে, যেমন আপনি হয়তো বা নিজের একটা নোট বানাইছেন, নোটটাকে সবার পড়তে দিচ্ছেন কিন্তু কেউ কপি করে নিয়ে চলে গেছে, এই ফেয়ার ডিলিংটা আপনার খেয়াল রাখতে হবে। ওকে, অন্যের বই ডাউনলোড করে হয়তো আপনি পড়বেন না যদি না সেটা আপনাকে অনুমতি না দেয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। এবং আপনি খেয়াল রাখবেন যে এই জিনিসটা, আমি এটাকে একটু বুঝাই দিচ্ছি এই জিনিসটা হালকা। আপনি দেখবেন যে অনেক লেখার পাশে এরকম লাইসেন্স থাকে, এই লাইসেন্স গুলি মানে বুঝে আপনি হয়তো বা ওটা আর কি ইউজ করতে পারবেন। এই যে আমি একটু আগে বললাম যে একটা ছবি যে কোনো জায়গা থেকে আপনি কপি করতে পারবেন না, একটা লেখা কপি করতে পারবেন না, একটা ফাইল ডাউনলোড করতে পারবেন না সব জায়গা থেকে। তো যখন আপনি দেখবেন CC0 লেখা আছে, পাবলিক ডোমেইন, হ্যাঁ এই কথাটা লেখা আছে, এর মানে হচ্ছে কি দ্য ক্রিয়েটর হ্যাজ ওয়েভ দ্য রাইট টু রেস্ট্রিক্ট অফ দিয়ার ওয়ার্ড, না মানে হচ্ছে আপনি CC0 মিন মানে ওপেন, মানে আপনি এটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ। সিসি বাই বাই মানে হচ্ছে রিউজ করতে পারবেন, কিন্তু আপনি বলে দিতে হবে যে কোথা থেকে আপনি ইউজ নিতেছেন। আমি একটা উদাহরণ, ফর এক্সাম্পল আমি একটা পেপার সম্পর্কে আইডিয়া দিই, হ্যাঁ যে কোনো আমার একটা নিজস্ব একটা পেপারই দিই, আহ, যাতে আপনার সুবিধা হয় বোঝার জন্য। ধরা যাক আমি এটাতে দিই, এটাতে, এটা হচ্ছে একটা পেপার। এখন একদম পেপারটা যদি আমি একদম একটু নিচে দেখেন, আন্ডার এ ক্রিয়েটিভ কমন লেখা আছে, ক্রিয়েটিভ কমন লেখা আছে, দেখেন এই লেখাটা আছে, তার মানে কি বোঝা গেল, ক্রিয়েটিভ কমন, CC। ওকে, তাহলে ক্রিয়েটিভ কমন লাইসেন্স মানে হচ্ছে পাবলিক ডোমেন, মানে সবাই আমার এই লেখাটা নিয়ে পড়তে পারবে। ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে কোন লাইসেন্সের আন্ডারে আছে। এই লাইসেন্সটা হচ্ছে 4.0 ইন্টারন্যাশনাল ডিল, এই ডিএস এর আন্ডারে আছে। তার মানে এইটা মানে আমাকে জাস্ট অ্যাপ্লাই মানে দিতে হবে যে শেয়ার করতে পারবেন, কপি করতে পারবেন, ইউ আর ফ্রি টু শেয়ার, অ্যাডাপ্ট, রিমিক্স, ট্রান্সফর্ম, মানে এইখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই পেপারটা নিয়ে এটা ওপেন করা আছে সবার মতো। তো এটা একটা ফ্যাক্ট, এটা আপনি সব থেকে ইউজ করতে পারবেন না। একদম NC যদি লেখা থাকে তার মানে কোনোভাবে আপনি এটা ইউজ করতে পারবেন না কমার্শিয়াল ইউজের জন্য, আপনাকে টাকা দিয়ে কিনে এটা কাজ করতে হবে। এইরকম বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাদের। কপি কতটুকু করতে পারবেন করতে পারবেন না সেই জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে অনলাইনে। কারণ এই জিনিসগুলো মূলত আপনি যদি কপি করেন, বিভিন্ন যে কপিরাইট যদি থাকে, তাহলে কন্টেন্ট যদি আপনি ইচ্ছা মতো পাবলিশ করার চেষ্টা করেন তাহলে সেটা সারা জীবনের জন্য রিজেক্ট হতে পারে। তো অনলাইনে ডিজিটাল স্টুডেন্টের একটা মূল কাজ হচ্ছে কি আপনি যখন তখন যেখানে খান থেকে আপনি কপি করবেন না। কপি করলে সেটার জন্য লাইন কোনখান থেকে কপি করছেন সেই লাইনটাকে রেফারেন্স হিসেবে দিবেন। অথবা না হলে আপনি যদি ছবি তুলে ছবি অনলাইনে হুটহাট পাবলিশ করে দিবেন না। আপনি একটা গ্রুপ ছবি তুলে হুট করে পাবলিশ করছেন, সাইড দিয়ে দেখা গেছে একটা মেয়ের ছবি অথবা একটা ছেলের ছবি, যে হয়তো পরবর্তীতে দেখছেন না আমার তো ছবি পাবলিশ করছে কেন, আমি তো এটা কনসেন্ট দিইনি, সাথে সাথে আপনার নামে। আমরা হয়তো বা এটা ইউজ করি না, কিন্তু এটা বহির্বিশ্বে যদি খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, সামান্য যদি একটু চুলচেরা যদি কম বেশি হয়, হয়তো বা দেখা গেছে যে আপনি হয়তো একদম ছবি তুলেই ফেলছেন, ভিডিও করে ফেলছেন, রেকর্ড করে ফেলছেন, তো কারো কোনো কিছু অনুমতি ছাড়া পাবলিশ করতে গেছেন, অবস্থা খারাপ। তো আপনাকে মানে এই সেফটিটা মেজার করে কাজ, ডেটা স্টোরেজ একটা সেফ থাকার জন্য। সেফ কেন? আমার মনে আছে যে আমি যখন অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতাম, মানে আমার প্রজেক্ট বা হচ্ছে টিচিং প্রফেশন প্রজেক্ট, বিভিন্ন ধরনের কোডিং ডেভেলপমেন্টের কাজ করতাম। তো এগুলো সবগুলো ডেটা আমার কম্পিউটারে যখন জমা রাখতে, আমি কিছু মানে 50% 60% ডেটা আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখতাম। তো একদিন যেটা হয়েছিল যে আমার কোনো একটা কারণে ভুলবশত একটা ক্লিকে ফরম্যাট হয়ে গেছে পুরো ড্রাইভ। দ্যাট মিনস আমার মোটামুটি 10 বছরের যত কাজ আছে সব ডিলিট হয়ে গেছে। এই জিনিসটা আমার জন্য খুব পেইনফুল ছিল, এবং আমি কিন্তু তখন ইমার্জেন্সি 60 to 70 60%-এর মতো ডেটা গুগল ড্রাইভ থেকে কালেক্ট করে ব্যাকআপ নিয়ে আসতে হচ্ছে। এখন পরে বুঝলাম যে অনলাইনে ড্রাইভে ব্যাকআপ রাখা, অথবা আপনি কোনো একটা ব্যাকআপ পেন ড্রাইভ অথবা পোর্টেবল হার্ড ডিস্কে ব্যাকআপ রাখা খুবই জরুরি। কারণ একটা সিঙ্গেল অফলাইন সিস্টেমে ব্যাকআপ যদি রেখে দেন, কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, আপনার সারা জীবনের ইম্পর্টেন্ট ফাইল তথ্যগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এই জিনিসটার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ডাটা ম্যানেজ করা, মানে স্টোরিং করা, ডাটা প্রিজার্ভ করা। আপনি যে ধরেন বাসায় অনেক ছবি থাকতে পারে, পার্সোনাল ফ্যামিলি ছবি থাকতে পারে, হয়তো বা অনেক অ্যাসাইনমেন্ট করছেন,
প্রোগ্রামিং এর কাজ করছেন, সারা জীবন অনেক মানে ডিজাইন করছেন, হয়তো বা হতে পারে আপনি হয়তো বা কোনো প্রোগ্রামিং এর ডেভেলপমেন্ট ফিল্ডে প্রজেক্ট করছেন। এই এত এত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ডাটাগুলো আছে, মানুষ হয়তো বা আপনার কাছে কিছু জমা রাখছে ইনফরমেশন, এগুলো যদি একবার আপনি ডিলিট হয়ে যায়, যদি কোনো কারণে ভাইরাস নষ্ট করে ফেলে, এই জন্য আপনি চেষ্টা করবেন কি, গুগল ড্রাইভ আছে, কয়েকটা অ্যাকাউন্ট খুলে আপনি এখানে জমা রাখেন। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ আছে, কিনে নিতে পারেন। বা হতে পারে যে আপনি একটা এক্সট্রা সেফ একটা পোর্টেবল হার্ড ডিস্ক কিনে এখানে জমা রাখতে পারেন। এই জিনিসগুলো মানে ডকুমেন্টেশন করা, বিভিন্ন ফাইল ফরম্যাটে আপনি জমা রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি আসলে মূলত ব্যাকআপ রাখবেন, এটাই হচ্ছে আপনার মূল বিষয়। কারণ আপনি রিয়েল লাইফে যখন কাজ করতে যাবেন, ডাটা হারায় যাবে, এই জিনিসটা আপনার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক। ফ্রি রিসোর্স এটা ইউজ করা শিখেন। ফ্রি রিসোর্স, ভিডিও, মিউজিক, পিকচার্স, অনলাইন নোট, এগুলি কালেক্ট করা শিখেন। এগুলো আপনার জন্য একটা অ্যাসেটের মতো। যেমন আপনি চাচ্ছেন যেটা ফটো, আমি একটু আগে কিন্তু আপনাদেরকে দুইটা ফটো দেখেছি, ফ্রি পিক, ফ্ল্যাট আইকন। এই যে দুইটা আমি আপনাকে শিখিয়ে দিছি, আপনি দুইটা থেকে ইউজ করেন। ফ্রি যে সকল ডিজাইন আছে ইউজ করতে থাকেন, ফ্রি ইমেজ এবং ফটো ওয়েবসাইট গুলো ইউজ করতে থাকেন বিভিন্ন জায়গা থেকে। এখানে অনেকগুলো ছোট ছোট লিঙ্ক দিছে, যাবেন, ক্লিক করবেন, দেখবেন যে আসলে এখানে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তো এই যে এখান থেকে ইউজ করা শিখেন, ওয়ালপেপার ডাউনলোড করেন সেখান থেকে, হ্যাঁ, ফ্রি গুলো। এবং ভিডিও সেম, অডিও সেম। তো এটা একটা আপনি ভালো একটা ট্রিক্স। ফেক নিউজ থেকে সাবধান, স্পট করতে হবে ফেক নিউজকে এবং প্রিভেন্ট দ্য ফেক ফেক নিউজ। আচ্ছা, ফেক নিউজের বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে কি, আহ, আপনি সবসময় কিন্তু ফেক নিউজ বুঝতে পারবেন না। এখন অনলাইন জগৎ তো, এআই দিয়ে অনেক নিউজ আপনি বানাইতে পারবেন এবং পুরো মানুষের ভিডিও বানিয়ে দিতে পারবেন। আর দুই নাম্বার হচ্ছে, আপনি তো ধরেন খুব ভালো ভালো ফেসবুক, গুগল বা হচ্ছে আপনার লিঙ্কডইন, ভালো ভালো প্ল্যাটফর্মে কিন্তু ওরা নিজেরাই কিন্তু অনেক ফেক নিউজ জেনারেট করে এবং সেগুলিকে বুস্ট করে, পাবলিশ করে। এখন আপনি কিন্তু সবসময় বুঝতে পারবেন না যে কোনটা ফেক, একটা গ্ল্যান্স দেখে বোঝা যাবে না। তো কয়েকটা জায়গায় আপনি খেয়াল রাখতে পারেন। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, এখানে দেখেন bbc.co.uk, এই যে লিঙ্কটা দেখতেছেন, তার মানে সেই লিঙ্কটাতে আপনি জানেন যে বিবিসির লিঙ্কটা কি bbc.co.uk বা bbc.com, মানে এটা হচ্ছে পিওর লিঙ্ক, মানে এটাই হচ্ছে লিঙ্ক। আপনি জানেন এই লিঙ্কটা ক্লিক করলে বিবিসির অথেন্টিক সাইটটা আসবে। কোনো কারণে আপনাকে দিছে bbc.co.uk.co/news, আপনি খেয়াল করেন এটা ক্লিক করছেন, তার মানে ওই লিঙ্কটা যে উল্টাপাল্টা, এইটাও একটা ফেক নিউজের সাইট হইতে পারে। এরকম উল্টাপাল্টা লিঙ্ক নাম থাকতে পারে, আপনি তার মানে বুঝবেন যে এটা অন্য কোনো গ্রুপের বা স্ক্যাম টাইপের লিঙ্ক। অথর, সিমিলার টু অথর, কিরকম? ধরা যাক আপনি একটা পোস্ট দিয়েছেন, ওই পোস্টারটা কপি করে একটু চেঞ্জ করে কাছাকাছি হয়তো দুই একটা লাইন চেঞ্জ করে আরেকজন পোস্ট দিয়ে দিচ্ছে, কিন্তু সে কিছু ইনফরমেশন ম্যানিপুলেট করছে। তা এই জিনিসগুলো হচ্ছে মানে একই সোর্স থেকে আসছে কিনা, একই টাইপের ইনফরমেশন আপনাকে রেফার করে একই সোর্স থেকে আসছে কিনা সেটা চেক করে দেখতে হবে। ডেট, অরিজিনালি পোস্টেড ডেট। একটা জিনিস আপনারা দেখছেন যে এটা লাস্ট যে আমাদের 5ই আগস্টের ঘটনাগুলি যে গেল, এইখান থেকে শুরু করে পরবর্তীতে আপনি দেখবেন যে সার্টেন গ্রুপ অফ পিপল কিন্তু অনেক মিথ্যা প্রোপাগান্ডা টাইপের ভিডিও, ছবি কিন্তু পোস্ট করার চেষ্টা করছে। যেমন যারা হিন্দু আছেন তাদেরকে ফোকাস করে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ফোকাস করে বাইরের দেশের সাথে মানুষের একটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে। এখন তারা কিন্তু লিঙ্কডইন, ফেসবুকে কিন্তু মিথ্যা ইনফরমেশন, মিথ্যা ছবি, ধরেন হয়েছে ঘটনা একটা, সে হয়তো 3 বছর আগের একটা ছবি বা 10 বছর আগের একটা ছবিকে ঘষা মাজা করে এটাকে পাবলিশ করে বুঝাইছে যে এইটা এখন রিসেন্টলি ঘটতেছে। ওই যে যে ছবিটা, আপনি ছবিটা দিয়ে সার্চ করে দেখেন যে অ্যাকচুয়ালি ছবিটা, ওই যে ছবি থেকে ছবি সার্চ করা শিখেলাম, ওইটা সার্চ করে দেখতে পারেন যে আসলে এইটা অরিজিনালি পোস্টেড কবে হয়েছে এবং সেই সময়কার ঘটনা এখন কেন লিখতেছে। অনেক সময় কোয়ালিটি অফ রাইটিং দেখে বুঝতে পারেন যে আসলে লেখাটা কতটুকু ভালো খারাপ, অনেক গ্রামাটিক্যাল মিস্টেক থাকে স্ক্যাম নিউজ গুলিতে। তাছাড়া স্যাটিরিক্যাল, এটা বুঝতে হবে। স্যাটিরিক্যাল বলতে কি বোঝায়, একটা উদাহরণ দিই, যদি এখানে আছে কিনা এটা বলতে পারবো না। স্যাটিরিক্যাল বলতে বোঝায় অনেক সময় আহ, এরকম কিছু তথ্য থাকে যেগুলো হয় সিচুয়েশন টাইপ কমেডি, মানে আসলে এটা সত্য হওয়ার কথাই না কখনো, মানে এমন ভাবে উপস্থাপন করছে যে আপনাকে আসলে মূলত কৌতুকের মতো করে উপস্থাপন করার চেষ্টা করছে, আপনার কাছে মনে হচ্ছে এটা সত্য, অনেকটা এরকম সিটকম টাইপ হইতে পারে। এই ধরনের জিনিস। সো আপনি যখন
এমন কোন তথ্য পাবেন যে তথ্যটা বেশি মানে মনে হচ্ছে ট্রু, অতিমাত্রায় ট্রু মনে হচ্ছে, মানে এটা হওয়ার কথা না, বেশি সত্যভাবে উপস্থাপন করা হইতেছে। তখন মনে রাখবেন এই জিনিসগুলো আসলে এক ধরনের মিথ্যা তথ্য, মিথ্যা টাইপের জিনিস। আসলে মূলত ওগুলো কমেডি টাইপ, হিউমারাস টাইপের তথ্য আর কি। এছাড়া রিপোর্টিং করা, মানে অনেক সময় দেখা গেছে যে একটা ইনফরমেশন রিপোর্ট করে করে বোঝা গেছে যে এটা আসলে মূলত ফেক। অনেকে রিপোর্ট করে একসাথে, নিউজ সোর্সরা মাল্টিপল জায়গা থেকে রিপোর্ট করা আছে, স্ক্যাম বোঝা যায়। ট্রু কলার আপনারা দেখছেন যে ট্রু কলার ভিতরে একজন লোককে কিন্তু আপনি ইচ্ছা করলে স্প্যাম বা হচ্ছে উম, মানে রেড ব্লক করে ফেলতে পারেন এইভাবে রিপোর্ট করে করে। এটা শুধু হেডলাইন দেখবেন না, হেডলাইনের মধ্যে ভিতরে কিছু কন্টেন্ট পড়বেন, কারণ হেডলাইন দেখে অনেক সময় ফেক নিউজ ডিটেক্ট করা যায়। হেডলাইনে উল্টোপাল্টা লেখা থাকে, ভিতরে অন্য অন্য কন্টেন্ট থাকে। স্পন্সর্ড কন্টেন্ট, এটা একটা সমস্যা। স্পন্সর্ড মানে হচ্ছে হয়তোবা অ্যাকচুয়ালি নিউজ গুলি কিন্তু স্পন্সর থাকার কথা না সাধারণত। দেখা গেছে যে হয়তোবা একটা কোন একটা কোম্পানি বা কোন একটা প্রোডাক্ট সেটা স্পন্সর করে এটাকে পাবলিশ করে দিচ্ছে, অনেকটা এরকম। তো অ্যাকচুয়ালি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আছে, ফ্যাক্ট চেকিং সাইট আছে, গুগল ফ্যাক্ট চেক টুল আছে। তো কিছু কিছু ফ্যাক্ট চেকার্স আছে, হয়তোবা ওইগুলো আপনি দেখতে পারেন। আপনি অনলাইনে চেক করতে পারেন ফ্যাক্ট, যে আসলেই এটা সত্য না মিথ্যা। ঠিক আছে, যে কোনো একটা হয়তোবা ফ্যাক্ট চেকিং টুল যদি থাকে অনলাইনে, সেটা দিয়ে দিবেন, কপি করে দিবেন, যে আসলে এই যে কথাটা লিখছে ওটা কথাটা সত্য না মিথ্যা। ওই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। ওইখানে দেখাই দিবেন যে আসলে আপনি যে কন্টেন্ট গুলো এখন পাবলিশ হচ্ছে সেই কন্টেন্ট গুলো আসলে সত্য না মিথ্যা। এই বিষয়টা ফ্যাক্ট চেকিং টুলস, এই বিষয়টা। তো মোটামুটি এই জিনিসগুলো আপনি অনলাইন সার্চ করা, সেফ থাকার জন্য আপনার জন্য এনাফ। তো মোটামুটি আজকে এতটুকু আমাদের সেশন ছিল, রেকর্ডেড সেশন। আপনাদের বাসাটা টাস্ক থাকবে, আপনারা নিজেরা আপনাদের পছন্দনীয় কোনো একটা টপিকস মাথায় নিবেন, এবং সেটার উপরে আপনি সার্চ করে ওই রিলেটেড আদ্যপান্ত একটা পেজে মানে কালেক্ট করা যায় এরকম আদ্যপান্ত ইনফরমেশন, একটা ছবি, একটা ভিডিও, একটা লিঙ্ক, একটা নিউজ, একটা ম্যাপ, এরকম কোনো কিছু খুঁজে খুঁজে বের করবেন। এবং দেখবেন যে আসলে সার্চ করার সময় আপনি কত এফিশিয়েন্টলি সার্চ করে কোনো একটা ইনফরমেশন টু দা পয়েন্ট থেকে বের করে নিয়ে আসতে পারেন। এটা আপনি ট্রাই করে দেখবেন, এটা একটা তার ওয়ার্ক থাকতে পারে। সো আরেকটা কনসেপ্ট হচ্ছে গুগলের, আমরা যদি গুগলে যাই, গুগলে অনেকগুলো টুলস আছে, আমি এখান থেকে কয়েকটা টুলস আপনাদেরকে বুঝাই দিই। এই টুলস গুলোর মধ্যে আমরা জিমেল দেখবো, আমরা অনেক টুলস আছে ডিটেলস দেখার জন্য ট্রাই করবো, সব টুলস হয়তো বা আমরা ওইভাবে দেখাতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে কিছু বলে দিই কিছু টুলস কোথায় কি কাজে লাগে আপনাদের ডে টু ডে লাইফে। যেমন একটা টুলস হচ্ছে ক্যালেন্ডার, এটা খুব ভালো একটা টুল, আপনি এটা ইউজ করা শিখবেন। গুগল ক্যালেন্ডারের মধ্যে ক্লিক করেন, আপনার মোবাইলে কিন্তু একটা ক্যালেন্ডার সফটওয়্যার আছে। আপনি ক্যালেন্ডারে আপনি এখান থেকে সাইন ইন করা আছে, যদি আমি এখান থেকে সাইন ইন করে দেখাই আপনাদেরকে। সাইন সাইন ইন হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডার টুল কিন্তু অনেক এফেক্টিভ একটা ডে টু ডে লাইফে রুটিন ম্যানেজ করার জিনিস। আপনি এটা ইউজ করা শিখলে মোটামুটি আপনার যে রুটিন রাখা, ইউনিভার্সিটিতে অনেক ধরনের রুটিন থাকে, তারপর আপনার ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, বা স্যারদের অনেক ধরনের ইভেন্ট থাকে, বুঝছেন? এই জিনিসগুলো বা আপনার পার্সোনাল লাইফে অনেক ধরনের ইভেন্ট থাকে, এই জিনিসগুলো আপনি খুব মানে হ্যান্ডি ওয়েতে ম্যানেজ করতে পারবেন। সো দেখেন, এই ক্যালেন্ডারটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই, এগুলো সম্পর্কে ইউজ করো আমি আপনাদেরকে দেখাই দিব একটা সময় সামনে। এই ক্যালেন্ডারের মধ্যে আপনি আহ, পাশে দেখতে পাইতেছেন যে মান্থ ওয়াইজ ক্যালেন্ডার থাকবে। আপনি পুরো যে মেইন প্যানেলটা দেখতেছেন, এখানে মূলত ডে ওয়াইজ একটা দিনের কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার কি ধরনের কাজ আছে সেইগুলিকে আপনি অ্যাড করে ফেলতে পারেন। এটাকে আপনি বিভিন্ন ভাবে দেখতে পারেন, উইক ওয়াইজ দেখতে পারেন, হ্যাঁ, এটাকে আপনি মান্থ ওয়াইজ দেখতে পারেন, আপনি এখানে ইয়ার ওয়াইজও দেখতে পারেন, প্রতি বছর ওয়াইজও দেখতে পারেন, এবং আপনি ইচ্ছা করলে চার চার দিন ব্যাপী দেখতে পারেন, এভাবে দেখতে পারেন। ওকে, আচ্ছা। এবং এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন ইভেন্ট, টাস্ক, অ্যাপয়েন্টমেন্ট। তিনটা ইভেন্ট মানে হচ্ছে, যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এটা একটা ইভেন্ট। টাস্ক মানে হচ্ছে সিঙ্গেল টাস্ক, আপনার আজকে সকালবেলা বাজারে যেতে হবে এবং বাজারে কি কি কিনবেন সেটা আপনি এখানে লিখতে পারবেন। অ্যাপয়েন্ট মানে হচ্ছে আপনি হয়তোবা 3 দিন পরে কারোর সাথে আপনি দেখা করবেন, তো এগুলি লিখতে পারেন। আমি তিনটাই আমি দেখাবো এখন। এই বাম দিকে দেখবেন কি যে অনেকগুলো ছোট ছোট ক্যালেন্ডার আছে, তার মানে এই ক্যালেন্ডার গুলো হচ্ছে
সাব ক্যালেন্ডার, মানে আপনি এগুলি অ্যাড করে রাখছেন, যখন যেটা দরকার সেই জিনিসগুলো আপনি শর্টকাট এখান থেকে আসে আর কি। হলিডে আছে, অটোমেটিক্যালি এগুলি এসে পড়ে আছে। এবং এখানে দেখতেছেন যে ক্যালেন্ডারের কয়টা থেকে, যেমন আজকে 30 তারিখ, আমি চাচ্ছি যে আজকে রাত 9টার দিকে একটা, এই ক্লিক করলাম দেখেন, এক ক্লিক করার সাথে সাথে একটা বক্স ওপেন হয়েছে। এখন আপনি ইভেন্ট দিবেন, টাস্ক দিবেন, না অ্যাপয়েন্টমেন্ট দিবেন, কি দিবেন সেটা আপনি বুঝবেন। দেখেন ইভেন্ট দিলাম, ইভেন্ট দিয়ে ভাবলাম যে 9টা থেকে 10টার মধ্যে আমি একটা অনলাইন ক্লাস নিব, এই নিলাম। এবং এখানে লেখাই আছে যে কয়টা থেকে কয়টা, 9টা থেকে 10টা, অটোমেটিকলি লেখা আছে। এখন আমি যদি চাই যে 9টা থেকে 10টা না, 9টা থেকে 10:30, এখানে লিখে দিলাম। ওকে, রিপিট রিপিট হবে কি হবে না, আমি চাচ্ছি যে প্রতি আহ, মানে শনিবার এটা নিব, তাহলে প্রতি শনিবার মানে উইকলি অন স্যাটারডে এটা লিখে দিব। এরকম করে প্রতি শনিবার না, আপনি কিভাবে নিতে চান, কতদিন পর পর নিতে চান সেটা এখানে লিখে দিতে পারবেন। তাহলে প্রতি শনিবার আমি চাচ্ছি যে 9টা থেকে 10টা পর্যন্ত, 10:30টার মধ্যে ক্লাস নিতে। আচ্ছা, আপনি ইচ্ছা করলে গুগল মিট নিতে পারেন, আমরা মিটের সম্পর্কে দেখাবো আপনাদের পরবর্তীতে। আপনি একটা কালার চুজ করতে পারেন, যে চিন্তা করলাম এটা রেড কালার দিয়ে দিই, হ্যাঁ? এবং 10 মিনিট আগে এটাকে একটা নোটিফিকেশন দিবে, 30 মিনিট আগে আপনাকে মানে অ্যাওয়ার করবে। এইটা হচ্ছে মোটামুটি একটা ইনফরমেশন, আপনি এটা দিয়ে সেভ করে দেন, ব্যাস হয়ে গেল। এই সেভ করলেন, এটা হচ্ছে একটা অনলাইন ক্লাসের ইনফরমেশন। এই যে ক্লিক করে দেখেন, এটা ক্লিক করলাম, অনলাইন ক্লাস রাইট অন টাইমে আপনাকে নোটিফিকেশন মোবাইলে দিয়ে দিবে। আবার আপনি এটাকে ইচ্ছা করলে ক্লিক করে প্রিন্ট করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, ডুপ্লিকেট করলে আপনি আরেকটা জায়গায় সেম জিনিস পেয়ে যাবেন। এডিট করতে পারেন ক্লিক করে, যে কোনো কিছু চেঞ্জ করা দরকার আছে কিনা সেই জিনিস চেঞ্জ। আপনি কিছু নোট লিখে রাখতে পারেন, নোট, এখানে নোট লিখে রাখতে পারেন কিছু বোঝার জন্য আর কি। হ্যাঁ, আপনার হয়তো বা দরকার, অথবা এখানে আপনি নোট লিখেন, নোট লিখে রাখছে, নোট লিখলাম। ওকে, তো এইভাবে মোটামুটি আপনি একটা কিছু লিখে সেভ করে দেন। টু দিস ইভেন্ট, টু অল ইভেন্ট, অল ইভেন্ট সেভ করে রাখলাম, সব ইভেন্টের জন্য নোটিস সেভ হয়ে গেল। ক্লিক করলাম, ডিলিট করলাম। আপনি ইচ্ছা করলে এই ইভেন্টটা ডিলিট করে দিতে পারেন, এই ইভেন্ট এবং সব ইভেন্ট ডিলিট করে দিতে পারেন, সমস্ত ইভেন্ট আগে পরে ডিলিট করে দিলেন। তাহলে এই ইভেন্ট যদি আরো পরে আপনি তৈরি করা থাকে, সেম ইভেন্ট সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এইভাবে আপনি টাস্ক তৈরি করতে পারেন। টাস্ক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরেন আমি আমার 9টার সময় একটা কাজ আছে, আমি চিন্তা করলাম, টাস্ক লিখলাম, মিট, মিটিং, মিটিং আছে 9টায়, আমি বলে দিলাম 9টার সময় মিটিং আছে, কার সাথে, হয়তো বা পিপল, একজনের সাথে। এটা আমি সেভ করে রাখলাম, ছোট্ট একটা মিটিং তৈরি হয়ে গেল। ওই 9টার সময় আসলে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমার একটা মিটিং আছে, অনেকটা এরকম। এইভাবে করে আপনি মোটামুটি একটা ক্যালেন্ডার ইনফরমেশন আপনি প্রোভাইড করতে পারেন। এটা আমি আরো ডিটেলস দেখাবো। যাই হোক, এরপর আমরা যাই হচ্ছে আরো কিছু প্রোডাক্টে, যেমন কন্ট্যাক্ট ইউজ করা শিখেন। আপনি আপনার মোবাইলে কন্ট্যাক্ট গুগলে ইউজ করেন, আপলোড করে রাখেন সেখানে। গুগল ডক, ড্রাইভ, এগুলি সম্পর্কে আমি আলাদা আলাদাভাবে একটা ক্লাসে নিব আপনাদেরকে। গুগল ড্রাইভ কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে শেয়ার করবেন, কিভাবে সিকিউরিটি দিবেন, ফর্ম কিভাবে তৈরি করবেন, জিমেল সম্পর্কে একটা ক্লাস নিব আমি আপনাদেরকে। এবং আরো একটা ক্লাস থাকবে গুগল ক্লাসরুম কিভাবে ইউজ করতে হয়। এটা এতটাই ইম্পর্টেন্ট, আপনি গুগল ক্লাসরুমে এখন ইউজ করতেছেন, বাট আপনাকে গুগল ক্লাসরুমে আরো ডিপলি বুঝতে হবে যে আসলে কিভাবে ইনফরমেশন সাবমিট করে, স্যাররা কিভাবে অ্যাসাইনমেন্ট নেয়, কিভাবে প্রশ্ন করে, কিভাবে আপনি কতক্ষণ পর সাবমিট করলে এটা অ্যাকসেপ্ট করবে করবে না, এই বিষয়গুলো। গুগল মিট, আমরা যেমন জুমে কথা বলতেছি, এই জুমের আর একটা ফ্রি ভার্সন আছে গুগল মিট, 40 জন স্টুডেন্ট একসাথে এখানে ক্লাস করতে পারে 90 মিনিটের জন্য। সো এটা একটা ভালো টুলস। এরকম আপনি গুগল কিপ, ছোট ছোট টাস্ক ম্যানেজ করতে পারেন, মেসেজ আপনি মোবাইলে ইউজ করেন এখানে, সাইটস, ছোট্ট একটা ওয়েবসাইট বানানোর জন্য খুব ভালো, আপনি নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন এটা দিয়ে। এইভাবে আপনি ছোট ছোট অনেক ইনফরমেশন পাবেন, গুগলের টুলস পাবেন এখান থেকে দেখার মতো আর কি। তো এই হচ্ছে মূলত গুগল সম্পর্কে আমি একটা সামারি দিলাম। এবং আমরা সামনের দিনগুলোতে, যেমন আজকে যেমন 2 ঘন্টা ক্লাস গেল, আমরা মোটামুটি আপনাদেরকে সার্ফিং অনলাইন দেখাইছি এবং গুগলের যে ইনফরমেশন গুলো আছে সেটা দেখানোর চেষ্টা করছে। গুগল ড্রাইভ আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, গুগল ড্রাইভ, এবং একই সাথে আমরা দেখানোর চেষ্টা করবো ই লার্নিং প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো। এবং ডকুমেন্টগুলি দিয়ে আমি আপনাকে সার্চ করে দেখাবো যে আসলে কিভাবে ডকুমেন্ট কোলাবোরেটিভ হয় আর কি। তো আমরা নেক্সট ক্লাস জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো যে জিমেল কিভাবে চ্যাট এবং ভিডিও কল করতে পারেন সেই জিনিসগুলো ফোকাস করতে আর কি। তো মোটামুটি আজকে এতটুকুই ছিল সেশন। ইনশাল্লাহ আপনারা এখন কোয়েশ্চেন অ্যান্সার করবেন, সেটা অ্যান্সার আমরা দিব। থ্যাংক ইউ।